স্ক্রিন শেয়ার করি। ওকে, সবাই আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েস শুনতে পাচ্ছেন। জি স্যার। ওকে, আমার অডিও ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা শুরু করতে পারি। টোটাল 20 জন, সবাই আস্তে আস্তে জয়েন করুক, অসুবিধা নাই। তো উই ক্যান স্টার্ট। আচ্ছা, তো সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে নাজিওস। তো নাজিওসটা কি? নাজিওসটা হচ্ছে একটা টুল। এই টুলটা দিয়ে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে থাকি। তো কন্টিনিউয়াস মনিটরিংটা হচ্ছে আমাদের ডেভঅপসের লাস্ট এবং ফাইনাল স্টেজ, রাইট? ওকে, সো আমরা এই টুলটাকে অনেকে নাগিওস বলে। এটার উচ্চারণটা নাগিওস অথবা নাজিওস, দুইটাই প্রযোজ্য। আমরা দুইটার একটা যে কোনো একটা বলতে পারি, নাগিওসও বলতে পারি, নাজিওসও বলতে পারি। তো ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউয়াস মনিটরিংটা কি সেটা আমরা আজকে শিখব। তো আমরা আমাদের কোর্স কারিকুলামটা একটু দেখি। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেভঅপস অন ক্লাউড। আজকে আমাদের কোর্স মডিউল 11। তো এটা হয়ে গেলে তারপরে আপনাদের মুস্তাইন স্যার এর পরের ক্লাসগুলো নিবে। হ্যাঁ, উনি আপনাদের কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন যে পার্টটা, সেই পার্টে আপনাদের জেনকিন্সটাকে কমপ্লিট করবে। জেনকিন্সটা মনে হয় উনি শেষ করতে পারেনি, রাইট? জি স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং, ইন্ট্রোডাকশন টু নাজিওস, নাজিওস আর্কিটেকচার, অবজেক্টস ইন নাজিওস, স্টেটস ইন নাজিওস এবং নাজিওস ড্যাশবোর্ড। তো আমাদের আজকে আমরা কি কি শিখবো সেগুলো একটু দেখে নেই। আমাদের অবজেক্টিভ কি। তো at the end of this module you'll be able to understand continuous monitoring. So continuous monitoringটা কি সেটা আমরা আজকে ভালো মতো বুঝতে পারবো। এতদিন শুনে আসছি যে কন্টিনিউয়াস মনিটরিং, কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং কিভাবে করে এবং আমরা কেন করি সেটা আমরা শিখব। তারপরে ইন্ট্রোডাকশন টু নাজিওস, তারপরে আমরা আজকে 2টা মেশিন আমরা লঞ্চ করব। তো নাগিওসটা হচ্ছে ওই অন্যান্য টুলের মতোই আপনার মাস্টার স্লেভ আর্কিটেকচার ইউজ করে। হ্যাঁ, তো আমরা তারপরে লার্ন অ্যাবাউট দি নাগিওস প্লাগইনস, এনআরপিই অ্যান্ড অবজেক্টস। সো এনআরপিই হচ্ছে একটা এজেন্ট। সো আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু টুলস একটা এজেন্ট ইনস্টল করে। তো নাজিওসেও সেম কাজ করতে হবে। আমাদেরকে অন্য কোনো ডিভাইস আমরা যদি মনিটর করতে চাই তাহলে আমাদেরকে এনআরপি এজেন্ট ইনস্টল করতে হবে। আর তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট টাইপস অফ স্টেটস। তো নাজিওসের স্টেটস কি সেটা আমরা বুঝবো, সেটা আমরা শিখবো। একটা স্লাইড আছে স্টেটস এর উপরে। তো তারপর এক্সিকিউট ডিফারেন্ট নাজিওস কমান্ডস এন্ড নোটিফিকেশনস। হ্যাঁ, আর আন্ডারস্ট্যান্ড আবার নাজিওস ড্যাশবোর্ড, এবং লাস্টে আমরা নাজিওস ড্যাশবোর্ডটা দেখব। আচ্ছা, ওকে, সো আমি আমার অ্যানোটেশন প্যাডটা একটু ওপেন করি। All right, so
continuous monitoring. All right. সো আমাদের এই ইনফিনিটি লুপটা আপনাদের মনে আছে? এটা হচ্ছে, এটা দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ডেভঅপস, রাইট? সো আমাদের ডেভঅপসটা শুরু হয় কোত্থেকে? আমাদের ডেভঅপসটা শুরু হয়, প্রথম স্টেজটা কি মনে আছে সবার? প্ল্যানিং স্টেজ। প্ল্যানিং। তো প্ল্যানিংটা আমরা কোন টুল দিয়ে করি, কি ইউজ করি প্ল্যানিং এর জন্য? জিরা স্যার। জিরা। প্রজেক্ট ম্যানেজমেন্টের টুল যেটা আছে জিরা আছে। জিরা, ওকে। সো জিরা নিয়ে আমরা কোনো ডিসকাশন করছি না, বিকজ জিরা ইজ নট অ্যান অটোমেশন টুল। হ্যাঁ, সো আমরা প্ল্যানিংটা যারা করে তারা হচ্ছে পিএমওতে, তারা হচ্ছে জিরা ইউজ করে, রাইট? তো তারপরে আমরা প্ল্যানিংটা শেষ হয়ে গেলে নেক্সট স্টেজ হচ্ছে সেটাকে কোডিং করা। তারপরের স্টেজটা কি? বিল্ড। ওকে, তো বিল্ড করার পরে আমরা কি করি? আমরা টেস্ট করি, রাইট? সো এই পার্টটাকে আমরা সিআই বলি। আচ্ছা, তো দেন আমরা যে কোডিং করছি, বিল্ড করছি, টেস্ট করছি, এই তিনটা জিনিসকে আমরা ইন্টিগ্রেশন করি কি দিয়ে? ইন্টিগ্রেশন করি আমরা জেনকিন্স দিয়ে। আচ্ছা, তো আমরা কোডিং এর জন্য কি টুল ইউজ করি? হোয়াট ডু উই ইউজ ফর কোডিং? আমরা মানে কোডিং তো করি ভিজুয়াল স্টুডিওতে বা কিছু একটা টুল দিয়ে করি, বাট ভিজুয়াল স্টুডিও, সাবলাইম টেক্সট, আমরা গিট ইউজ করি, রাইট? গিট হচ্ছে আমাদের প্রথম টুল। হ্যাঁ, আমাদের প্রথম টুলটা হচ্ছে গিট, রাইট? তারপরে আমরা বিল্ড করি হচ্ছে মেভেন দিয়ে, মেভেন। এবং টেস্টিং এর জন্য কি টুল ইউজ করি? সেলেনিয়াম অথবা জে ইউনিট, বাট আমরা সেলেনিয়াম ইউজ করে থাকি, রাইট? ওকে, তো আমাদের এই কোডিং থেকে শুরু করে, রাইট? এই কোডিং থেকে আমরা শুরু করছি, শুরু করে আমাদের টেস্টিং পর্যন্ত এই যে স্টেজটা, এটাকে আমরা কি বলি? এই স্টেজটাকে আমরা কি বলি? Yes, sir. Continuous integration. Very good. Continuous integration. So it's good that people are paying attention, huh? So এটাকে আমরা বলি continuous integration. So আমরা যখন git push করছি, রাইট, আমাদের কোড বিল্ড হয়ে টেস্ট হয়ে আসছে, এবং জেনকিন্স দিয়ে আমরা এই পার্টটা আমরা কানেক্ট করছি। তো আমাদের টেস্টিং হয়ে যাওয়ার পরে তখন এভরিথিং ইজ ডান, আমাদের তখন কোডটা একটা টেস্টিং এনভায়রনমেন্টে চলে যায়, রাইট? সো টেস্টিং এনভায়রনমেন্ট থেকে তখন সেটা কোথায় চলে যায়?
সেটা Deploys. প্রোডাকশন এনভায়রনমেন্টে Production. আমরা তখন ডিপ্লয় করি কোডটাকে। আচ্ছা, সো ডিপ্লয়মেন্টের জন্য there are two kinds of deployment. তো একটা হচ্ছে ট্রেডিশনাল ডিপ্লয়মেন্ট। Docker. ট্রেডিশনাল ডিপ্লয়মেন্টে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা আইদার একটা হচ্ছে ট্রেডিশনাল আর আরেকটা হচ্ছে আমাদের containerized. কন্টেনারাইজড। ট্রেডিশনাল ডিপ্লয়মেন্টে আমরা ইউজুয়ালি পাপেট ইউজ করে থাকি, পাপেট অথবা অ্যানসিবল। তো ট্রেডিশনাল বলতে আমরা কি বুঝাই? ট্রেডিশনাল হচ্ছে আমাদের যে সমস্ত ডিপ্লয়মেন্ট আমরা কন্টেনারলেস বা কন্টেনার ছাড়া যে সমস্ত ডিপ্লয়মেন্ট করি, রাইট? তো সেটাকে আমরা ট্রেডিশনাল ডিপ্লয়মেন্ট বলি। বা আমাদের যে আর্টিফ্যাক্টটা তৈরি হয়, যে কোডটা তৈরি হয়, সেটা যদি আমাদের কন্টেনারাইজ না হয় তাহলে আমরা পাপেট অথবা অ্যানসিবল এই যে কোনো একটা টুল ইউজ করি। সো আমরা লাস্ট ক্লাসে অ্যানসিবল করেছিলাম। আচ্ছা, সো কন্টেনারাইজের জন্য আমরা কি ইউজ করি? আমরা ডকার ইউজ করি এবং তার সাথে আমরা কুবারনেটিস, রাইট? কুবারনেটিসকে আমরা K8s বলতে পারি ইন শর্ট। তো ডেপ্লয়ের পরের স্টেজটা কি? ডেপ্লয়ের পরের স্টেজটা হচ্ছে অপারেট। সো আমরা অপারেশনটা অ্যানসিবল এবং কুবারনেটিস দুইটা দিয়ে করতে পারি। হ্যাঁ, যদি এটা কন্টেনারাইজড হয় তাহলে আমরা অ্যানসিবল ইউজ করতে পারি এবং আমরা কুবারনেটিস ইউজ করতে পারি অথবা আমরা অ্যানসিবল ইউজ করতে পারি। অ্যানসিবল দিয়েও আমরা কন্টেনার ডিপ্লয় করতে পারি। বাট কন্টেনারকে ম্যানেজ করার জন্য বেস্ট টুল হচ্ছে কুবারনেটিস। সো আমরা ডিপ্লয়মেন্টটা শিখেছি, অপারেট পার্টটা শিখেছি। সো ডিপ্লয় এবং অপারেট, ওকে। সো এই পার্টটা পার্টটাকে আমরা কি বলি? এই অংশটাকে CD sir. Continuous deployment. আমরা এই পার্টটাকে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট বলি। রাইট? সো এটাকে আমরা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, রাইট? সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, হ্যাঁ, তো এটার মধ্যে কন্টিনিউয়াস টেস্টিংও আছে। হ্যাঁ, তো কন্টিনিউয়াস টেস্টিং এবং সবকিছু মিলে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। অ্যান্ড দেন ফ্রম কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আমরা এটা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, মানে আমরা আমাদের আর্টিফ্যাক্ট পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা সেটাকে ডিপ্লয় করছি ইন আওয়ার প্রোডাকশন সার্ভার্স, রাইট? এবং লাস্ট স্টেজটা কি? লাস্ট স্টেজটা হচ্ছে মনিটরিং। অথবা আমরা এটাকে বলে থাকি কন্টিনিউয়াস মনিটরিং। সো কন্টিনিউয়াস মনিটরিং, এই কন্টিনিউয়াস মনিটরিংটা আমরা কন্টিনিউয়াস মনিটরিং আমরা কি মনিটর করি? হোয়াট ডু উই মনিটর? আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার মনিটর করছি, রাইট? ফার্স্ট অফ অল আমাদের ইনফ্রাস্ট্রাকচার মনিটর করছি। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারে আমরা আমাদের হার্ডওয়্যার মনিটর করছি। আমাদের হার্ডওয়্যার, ভিএম, এগুলোর স্টেট কি সেগুলো মনিটর করছি। তারপর আমরা অ্যাপ্লিকেশন মনিটর করছি। রাইট? সো আমরা এটা মনিটর করছি ফর হোয়াট? এটা মনিটর করছি ফর পারফরম্যান্স। আচ্ছা, সো এই পার্টটা হচ্ছে আমাদের আমরা এই পার্টটাকে কি বলি?
এই পার্টটাকে আমরা বলি কন্টিনিউয়াস টেস্টিং। সো এটা হচ্ছে লাস্ট স্টেজ, রাইট? So this is called continuous monitoring. So continuous monitoring, আমরা যখনই কোনো ফল্ট বা কোনো এনি কাইন্ড অফ ইস্যুস অ্যারাইজ করবে, সো ফল্ট বা ইস্যুস অ্যারাইজ করবে, তখন সেটা আমরা সাথে সাথে পিএমও কে জানিয়ে দিব, ম্যানেজমেন্টকে আমরা জানিয়ে দিব যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু একটা প্রবলেম হয়েছে বা আমাদের অ্যাপ্লিকেশনে কিছু একটা সমস্যা হচ্ছে। সো আমরা আমাদের কোডটা যখন অপারেশনে চলে আসবে, তখন আমরা সাথে সাথে সেই কোডটাকে ইনফ্রাস্ট্রাকচার সহ আমরা আমাদের পুরো সিস্টেমটাকে আমরা মনিটরিং করছি, রাইট? ওকে, সো এই মনিটরিংটা আমরা করছি উইথ আ টুল কল্ড Nagios. অলরাইট, সো আপনারা কন্টিনিউয়াস মনিটরিং টুলস কেউ কি ব্যবহার করেছেন? ডিড এনিবডি ইউজ কন্টিনিউয়াস মনিটরিং টুল? আপনাদের নাগিস যে বা জ্যাবিক্স এগুলো ইউজ করেছে স্যার। হ্যাঁ? জ্যাবিক্স না, নাগিস আর জ্যাবিক্স এই দুটো ইউজ করেছে Okay. সার্ভার মনিটরিং চলে। Nagios ইউজ করেছেন, Nagios কে ইউজ করেছেন বা Nagios কে ইউজ করেছেন? আমি করেছি বাট অনেক আগে আর কি। অনেক আগে করেছেন, আচ্ছা, অলরাইট। ওকে, সো ওয়াই উই ইউজ কন্টিনিউয়াস মনিটরিং? হ্যাঁ, তো সিস্টেম মনিটরিং is crucial in an organization's mission critical system. সো আমাদের অর্গানাইজেশনের মিশন ক্রিটিক্যাল সিস্টেম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ আ মিশন ক্রিটিক্যাল সিস্টেম? মিশন ক্রিটিক্যাল সিস্টেম হচ্ছে যে আমাদের ধরেন ব্যাংকিং সিস্টেম, রাইট, ইজ আ মিশন ক্রিটিক্যাল সিস্টেম। যে আমাদের ব্যাংকিং সিস্টেমে কোনো ফেল করা যাবে না। আমরা যদি মানি ট্রান্সফার করি, তাহলে মানিটা আমাদেরকে এনশিওর করতে হবে যে ইট ইজ বিং ট্রান্সফার্ড, রাইট? আমরা যদি কি বলে কোনো এনি কাইন্ড অফ লেনদেন আমরা যদি করি, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ মিশন ক্রিটিক্যাল সিস্টেম। সো মনিটরিং অ্যালার্ট সিস্টেম অ্যাডমিনস অ্যাবাউট আ প্রবলেম, মনিটরিং অ্যালার্ট সিস্টেম অ্যাডমিনস মানে মনিটরিং সিস্টেম অ্যাডমিনদেরকে অ্যালার্ট করে দেয়, হ্যাঁ, তো অ্যাবাউট আ প্রবলেম ইন দ্য সিস্টেম বিফোর হ্যান্ড। সো এই যে বিফোর হ্যান্ড এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা প্রবলেম অ্যারাইজ করার আগেই তখন সেটা আমরা জানতে পারছি। ইট এনেবলস প্রিভেন্টিভ মেজার বিফোর অ্যান এনি ইস্যু এফেক্টস দ্য সিস্টেম। সো প্রিভেন্টিভ মেজারটা কি? প্রিভেন্টিভ মেজারটা হচ্ছে যে হ্যাঁ, আমরা জানতে পারতেছি বা বুঝতে পারতেছি যে কিছু একটা সমস্যা হতে যাচ্ছে, সমস্যাটা হয়নি এখনো, আমাদের আউটেজটা কিন্তু এখনো হয়নি আউটেজটা, বাট একটা পসিবিলিটি আছে যে আউটেজ হতে পারে। একটু কে আছেন আপনার একটু মিউট করেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সো প্রিভেন্টিভ মেজার হচ্ছে সেটাই। সো মনিটরিং ইজ এসেনশিয়াল ইন এনশিওরিং সিস্টেম অ্যাভেলেবিলিটি। Okay, so monitoring is essential in ensuring system availability, keeping track of the status of a system. So আমরা কি মনিটর করছি? সার্ভার, এখানে আর হবে সার্ভার, ডিস্ক স্পেস, ফাইল সিস্টেম স্ট্যাটাস, স্ট্যাটাস চেঞ্জ ইন দ্য সার্ভিস, এক্সেট্রা এক্সেট্রা, রাইট? ওকে, সো এখানে আমি ওকে, সো লেটস সে আমরা একটা সার্ভারকে মনিটরিং করছি, রাইট? সো আমাদের সার্ভারের ভিতরে এটা দিস ইজ আ ওয়েব অ্যাপ্লিকেশন। সো আমাদের সার্ভারের ভিতরে কিছু আন্ডারলাইং হার্ডওয়্যার থাকে এবং আমাদের কিছু সার্ভিস থাকে। ফর এক্সাম্পল একটা ওয়েব সার্ভারে আমাদের
what is one of the services? কেউ বলতে পারবেন আমরা ওয়েব সার্ভারে কি কি সার্ভিস ইউজ করি? Sir, HTTP, HTTPS. HTTP, very good. HTTP is one of the services, right? জি। So আমাদের HTTP আমরা একটা সার্ভিস, তারপর আমরা হার্ডওয়্যারে কি কি ইউজ করি? হার্ডওয়্যারে আমরা স্টোরেজ ইউজ করি, আমরা মেমোরি ইউজ করি, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমরা স্টোরেজ, তারপরে সার্ভিস, এই সব কিছুকে আমরা কন্টিনিউয়াসলি মনিটরিং করছি। তো কন্টিনিউয়াসলি কিভাবে মনিটরিং করছি? এখন কন্টিনিউয়াস মনিটরিং আমরা বলার আগে আমরা এখন আমাদের যে এই এইচটিটিপি সার্ভিসটা, তারপর স্টোরেজ, মেমোরি, সিপিইউ, হ্যাঁ, তো এগুলোকে আমরা আমরা মানে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করলাম, এটা প্রোডাকশন এনভায়রনমেন্টে আছে। তো এখন প্রোডাকশন এনভায়রনমেন্টে যে এটা ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি? there are two ways. একটা হচ্ছে স্ক্রিপ্টিং, আমরা স্ক্রিপ্ট লিখতে পারি, রাইট? এবং স্ক্রিপ্টটা আমাদেরকে পিরিয়ডিক্যালি রান করতে হবে, পিরিয়ডিক্যালি রান করে আমরা রিপোর্ট পাবো, রাইট? সো এটা হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস। আমরা স্ক্রিপ্ট দিয়ে আমরা এটাকে চেক করতে পারি, এবং ম্যানুয়াল প্রসেস ভেরি টিডিয়াস, হ্যাঁ, এবং টাইম কনজিউমিং। সো এবং জিনিসটা অনেক সময় ইনঅ্যাকুরেট, আমাদের ফলস পজিটিভ আসতে পারে। সো স্ক্রিপ্টিং এ নানান সমস্যা। সো ইন দ্যাট কেস দিস ইজ আ ম্যানুয়াল প্রসেস। সো আমরা অটোমেটেড প্রসেস কি ইউজ করি? অটোমেটিক প্রসেস হচ্ছে আমাদের মনিটরিং টুল। সো এখানে আমি এক্সপ্লেন করছি যে আমরা কেন মনিটরিং টুল ইউজ করি, ওয়াই ইজ কন্টিনিউয়াস মনিটরিং সো নেসেসারি। হ্যাঁ, সো আমরা একটা এক্সাম্পল দিই। সো লেটস সে দিস ইজ আওয়ার স্টোরেজ। এখন এই ওয়েব সার্ভারটা ইজ কানেক্টেড টু আ স্টোরেজ, রাইট? তো স্টোরেজে আমাদের there is certain capacity, রাইট? সো আমি আপনাদেরকে জিনিসটা এভাবে বুঝাই যে আমাদের লেটস সে 50% ক্যাপাসিটি স্টোরেজটা ফিল আপ হয়ে গেছে, রাইট? 50%। তো 50% স্টোরেজ অলরেডি ফিল আপ হয়ে গেছে। আমাদের এখানে অনেক এইচটিপি রিকোয়েস্ট হিট করতেছে, অনেক কাস্টমার তারা তাদের ডেটা স্টোর করতেছে, তাদের ইনফরমেশন স্টোর করতেছে। 50% হয়ে গেছে। তো 50% হয়ে গেছে, তো দেন আমার 50% থেকে এটা 80% এ চলে আসছে, হ্যাঁ, 80% এ চলে আসছে। তো 80% এ যখন চলে আসে, তখন আমাদের বাকি আছে কত? 20%। তো এই 20% যখন ফিল আপ হয়ে যাবে, যখন 20% কমপ্লিটলি আমাদের ফিল আপ হয়ে যাবে, তখন আমাদের অ্যাপ্লিকেশনটা কি হবে? আমাদের অ্যাপ্লিকেশনটা ফেল করবে, রাইট? তো এটা আমরা কিভাবে বুঝতে পারবো? হাউ আর উই গোইং টু নো দিস? আমরা এটা কিভাবে বুঝতে পারবো? এটা আমরা বুঝতে পারবো বাই ইউজিং কন্টিনিউয়াস মনিটরিং। তো যখন 80% থ্রেশহোল্ডে চলে যাবে, তখন আমরা একটা এই অ্যাপ্লিকেশন থেকে বা আমাদের এই সার্ভিস থেকে আমরা একটা মেসেজ পাবো। টুলকে সে জানাবে যে 80% কিন্তু ফিল আপ হয়ে গেছে, আমরা একটা ক্রিটিক্যাল স্টেজে আছি। ক্রিটিক্যাল, হ্যাঁ। সো এটাকে হচ্ছে স্টেট বলে মনিটরিং এর ক্ষেত্রে, যে আমরা একটা ক্রিটিক্যাল স্টেটে আছি এবং আমাদের একটা অ্যাকশন নিতে হবে। সো এটা সিস্টেম অ্যাডমিন সেটা জানতে পারবে। সিস্টেম অ্যাডমিন সেটা জানতে পারবে যে সে মনিটরিং টুলটা সে প্রতিদিন
সে দেখবে এবং মনিটরিং টুলে একটা অ্যালার্ম জেনারেট হবে যে এটা আমাদের একটা ক্রিটিক্যাল লেভেলে চলে আসছে। সো তখন সে একটা এই টুলটা তখন অটোমেটিক্যালি একটা মেসেজ পাঠাবে। তখন সিস্টেম অ্যাডমিন সে এই অ্যালার্মটা জেনারেট হলে এটা যদি খুব ক্রিটিক্যাল একটা ওয়েব সার্ভার হয় তখন সে ম্যানেজমেন্টকে জানাতে পারছে অথবা পিএমও কে জানাতে পারছে। তখন পিএমও তারা একটা অ্যাকশন নিতে পারবে সাথে সাথে, রাইট? তখন পিএমও তে চলে গেলে তাহলে কি হলো, এটা আমাদের প্ল্যানিং স্টেজে চলে গেল, যে এখন আমাদের একটা মিটিং করতে হবে, মিটিং করে আমাদেরকে দেখতে হবে যে আমরা কি করব। সো আমরা এখানে পিএমও কি করতে পারে, পিএমও ডিসিশন নিতে পারে যে আমরা একটা কাজ করি, আমরা স্টোরেজ ক্যাপাসিটিটাকে আমরা ইনক্রিজ করি, স্টোরেজটাকে আমরা ইনক্রিজ করি। সো আমরা স্টোরেজটাকে বাড়িয়ে দিলাম, রাইট? সো স্টোরেজটাকে আমরা যখন বাড়িয়ে দিলাম তখন আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল এবং অ্যালার্মটা তখন ক্লিয়ার হয়ে গেল। তো এটা হতে পারে যে ইনক্রিজ স্টোরেজ, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা স্টোরেজটা ইনক্রিজ না করে আমরা আমরা বলতে পারি যে ডেভঅপস ইঞ্জিনিয়ারকে বলতে পারি যে আচ্ছা তাহলে এই সার্ভারে তোমরা দেখো যে কেন ওয়াই, হ্যাঁ, আমাদের স্পেসটা ইনক্রিজ করতেছে। সো তখন সে এখানে ক্লিন আপ করতে পারে। আমরা যখন আমাদের কম্পিউটারে আমাদের স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন আমরা একটা মেসেজ পাই না যে স্টোরেজ ইজ অলমোস্ট ফুল, রাইট? অথবা আমরা যদি গুগল ড্রাইভ ইউজ করে থাকি তো গুগল ড্রাইভে বলে না যে আপনার স্টোরেজ হচ্ছে 15 এমবি, হ্যাঁ, সো 15 এমবি এখন আপনার 14 এমবি ইউজ হচ্ছে, রাইট? 14 এমবি ইউজ হচ্ছে, আপনি তাহলে কিছু একটা করেন। সো আপনার যদি 15 এমবি পুরোটা ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আপনি কোনো জিমেল পাবেন না। আপনার জিমেল কিন্তু সব আসছে আপনার স্টোরেজে, রাইট? আপনাকে 15 মেগাবাইট আপনাকে ধার্য করে দেওয়া হয়েছে। তো আপনি যদি 15 মেগাবাইট, মানে এটা 15 মেগাবাইট হচ্ছে ফ্রি। আর যদি আপনার 15 মেগাবাইট এক্সিড করে যায় বা 15 মেগাবাইট ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আপনি কোনো ইমেল পাচ্ছেন না, রাইট? দ্যাট ইজ সার্ভিস ইন্টারাপশন হচ্ছে, হ্যাঁ। তো তখন আপনি কি করবেন? তখন আপনি ক্লিন আপ করবেন, যে আপনার গুগল ড্রাইভে গিয়ে তখন আপনার হাবি-জাবি যে সমস্ত জিনিস আছে সেগুলো আমরা ক্লিন আপ করব। তো আমরা ঠিক একইভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের পিসিতে যেটা করি আমরা একটা সফটওয়্যার রান করি যেটা হচ্ছে এই লগ ফাইল, ক্যাশ, হ্যাঁ, লগ, তারপরে ক্যাশ, হ্যাঁ, বিভিন্ন আম আপনার যেই জিনিসগুলো আমাদের কাজে লাগছে না, হ্যাঁ, তারপরে আপনার বড়, বড় বাইনারি ফাইল, হ্যাঁ, সো এগুলাকে আমরা ডিলিট করে দেই। ডিলিট করে তখন আমরা স্টোরেজটাকে ফ্রি করে দেই। সো এই যে প্রিএমপ্টিভ অ্যাকশনটা আমরা নিচ্ছি এটা আমাদের কেন নিতে পারছি? বিকজ অফ কন্টিনিউয়াস মনিটরিং। সো দিস ইজ ওয়াই we use continuous monitoring. All right? বোঝা গেছে? All right. So আমরা আমাদের স্লাইডে ফেরত যে why we use continuous monitoring. System monitoring is crucial in an organization's mission critical system. Monitoring alerts system admins about a problem in the system beforehand. হ্যাঁ, সো আমরা কিভাবে সেটাকে বিফোর হ্যান্ড আমরা এটাকে করতেছি সেটা আমরা জানতে পারলাম, রাইট? সো we have already gone through this slide, so we have already covered it. All right, now benefits of continuous monitoring. It helps in getting rid of periodic testing. So আমরা যে একটু আগে যেটা দেখলাম যে periodic testing, সরি, এই যে পিরিয়ডিক যে টেস্টিংটা বা আমরা যে রিপোর্টিংটা তৈরি জেনারেট করতেছি একটা স্ক্রিপ্ট রান করে, আমরা উই ক্যান গেট রিড অফ দ্যাট,
আচ্ছা আমি এটাকে ওপেন রাখি। হ্যাঁ, it detects split second failures when the wrist strap is still in the intermittent state. তার মানে ইন্টারমিটেন্ট স্টেট বলতে আমরা কি বুঝি, যে যে আমাদের এইটা যখন ক্রিটিক্যালে চলে গেছে বা যখন আর 20% বাকি আছে আমার, হ্যাঁ, স্টোরেজ, সো তখন আমরা একটা ডিসিশন নিতে পারি যে এটা ফেল হওয়ার আগে তখন আমরা একটা প্রিএমপ্টিভ অ্যাকশন নিতে পারি। হ্যাঁ, সো এটাকে বলা হয় কি বলে, সো এই সেকেন্ড যে বুলেটটা এটা হচ্ছে তার মানে ইট রিডিউসেস মেইনটেনেন্স কস্ট উইদাউট স্যাক্রিফাইসিং পারফরম্যান্স। তাহলে আমাদের এখানে যে টিডিএস, টাইম কনজিউমিং এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ কস্টলি। হ্যাঁ, আমাদেরকে একটা টিম হায়ার করতে হচ্ছে বা একটা টিম মেনটেন করতে হচ্ছে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন মনিটর করার জন্য ম্যানুয়ালি। সো we are getting rid of that. হ্যাঁ, so it provides timely notification on the to the management of কন্ট্রোল অ্যান্ড ব্রেকডাউন। সো এই যে আমরা পিএমও কে জানাচ্ছি, পিএমও তখন একটা ডিসিশন দিচ্ছে যে আইদার তুমি স্টোরেজ বাড়াও অথবা তুমি ক্লিন আপ করো বা দুইটাই করো। হ্যাঁ, সো এটাই হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং এর বেনিফিট। বোঝা গেল? অলরাইট, সো এখন আমাদের নেক্সট যে স্লাইডটা সেটা হচ্ছে অ্যাভেলেবল মনিটরিং টুলস ইন দ্য মার্কেট। সো আপনারা অনেকে একটু আগে মেনশন করেছেন যে আমরা জ্যাবিক্স ইউজ করি। সো জ্যাবিক্স হচ্ছে ইজ অ্যানাদার কম্পিটিং টুল ফর নাগিওস, হ্যাঁ, উইথ নাগিওস, এবং আমরা অ্যামাজন ক্লাউড ওয়াচও ইউজ করে থাকি যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশন ক্লাউডে থাকে, ইফ ইট রিসাইডস ইন দ্য ক্লাউড। হ্যাঁ, সো আমরা যদি AWS ইউজ করি তখন আমরা অ্যামাজন ক্লাউড ওয়াচ ইউজ করতে পারি, বা আমাদের যদি সিস্টেমে AWS ও থাকে আমরা নাগিওসও ইউজ করতে পারি, জ্যাবিক্সও ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে রিয়েল টাইম মনিটরিং টুলস। হ্যাঁ, সো এই টুল দিয়ে আমরা সব ধরনের রিসোর্স আমরা মনিটরিং করতে পারি। আচ্ছা, তারপরে আরো কিছু টুলস আছে যেমন ডেটাডগ, স্প্লাঙ্ক। তো এগুলা দিয়ে আমরা লগ মনিটরিং করি, যে এনি কাইন্ড অফ লগ, যে একটা সিস্টেম লগ তৈরি করছে বা অ্যাপ্লিকেশন লগ তৈরি করছে, সেই লগটাকে আমরা মনিটরিং করতে পারি ট্রাবল শুটিং এর জন্য। এটা বেশ একটা মানে কাজের একটা টুল। হ্যাঁ, আচ্ছা, আর আমরা প্রমিথিয়াস নামে একটা টুল আছে, যে টুলটা দিয়ে আমরা কন্টেইনার মনিটরিং করি। হ্যাঁ, আমরা নাগিউস দিয়ে কন্টেইনার মনিটরিং করতে পারি, কিন্তু প্রমিথিয়াস প্রোভাইডস আ ভেরি গুড প্ল্যাটফর্ম, যে আমরা যদি আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকগুলো আমাদের কন্টেইনার থাকে তখন আমরা সেই কন্টেইনার মনিটরিং প্রমিথিয়াস দিয়ে করতে পারি। হ্যাঁ, বাট ফর এনি কাইন্ড অফ ট্রেডিশনাল সিস্টেম আমরা নাগিওসটাকে ইউজ করি। সো নাগিওস হ্যাজ বিন দেয়ার ফর মেনি মেনি ইয়ার্স। হ্যাঁ, তো এখন নাগিওসটা আমরা নাগিওস কেন ইউজ করি? হ্যাঁ, আচ্ছা, so it can monitor database servers such as SQL Server, Oracle, MySQL, Postgres. হ্যাঁ, সো এটা অনেক ধরনের এনি কাইন্ড অফ সার্ভার এটা মনিটর করতে পারে। ইট গিভস অ্যালোকেশন লেভেল ইনফরমেশন। হ্যাঁ, আম, এটা অ্যাপাচি, পোস্টফিক্স, এলড্যাপ, সিট্রিক্স এগুলোর সাথে ইন্টিগ্রেট করতে পারে, এবং এটার একটা অ্যাক্টিভ ডেভেলপমেন্ট কমিউনিটি আছে। তার মানে দেয়ার আর লট অফ প্রোগ্রামার্স যারা এটাকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করে যাচ্ছে। হ্যাঁ, এবং একটা অ্যাক্টিভ কমিউনিটি আছে। হ্যাঁ, সো নাজিওস ক্যান ওয়ার্ক অন মাল্টিপল অপারেটিং সিস্টেমস। আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইট ক্যান পিং টু সি ইফ হোস্ট ইজ রিচেবল। সো আমরা এটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য দিস ইজ মানে গুড টুল। হ্যাঁ, সো আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ওয়েব এগুলো সবকিছুই নাগিওস দিয়ে আমরা মনিটরিং করতে পারি, এবং এর সাথে আরো কিছু কিছু এটার অ্যাডভান্টেজ আছে। তো আমি দেখি এখানে, ওকে, সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ডু উই ইউজ নাগিওস? ওয়াই নাগিওস? আমরা নাগিওসটা কেন ইউজ করি? তো নাগিওসটা আমরা ইউজ করি বিকজ নাম্বার ওয়ান, it has a track record. Very very good track record. হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে, সো ইন্ডাস্ট্রিতে এটা অনেকেই ইউজ করে, যেমন এটিএনটিতে আমরা নাগিওস ইউজ করে থাকি। হ্যাঁ, আমাদের মোস্টলি
নট কন্টেনারাইজড, যে সমস্ত এনভায়রনমেন্ট কন্টেনারাইজড না সেগুলোকে মনিটর করার জন্য আমরা নাগিওস ইউজ করি। হ্যাঁ, দেন এটা একটা অ্যাক্টিভ ডেভেলপমেন্ট কমিউনিটি আছে। মিনিং নাগিওসকে অল দ্য টাইম আপডেট করছে, রাইট? এবং এটা ইজ ভেরি ফাস্ট অ্যান্ড রিলায়েবল। সো ট্র্যাক রেকর্ড, ফাস্ট অ্যান্ড রিলায়েবল, অ্যাক্টিভ কমিউনিটি, এবং এটা হচ্ছে অনেকগুলো কি বলে আমাদের আমরা প্লাগইন ইউজ করতে পারি, হাইলি কাস্টমাইজেবল। আমরা যে কোনো প্লাগইন দিয়ে আমাদের এই নাগিওসের ফিচারকে আমরা অনেক স্ট্রং করতে পারি, রাইট? এবং এটা আমরা যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম, এনি কাইন্ড অফ ওএস, সেটা হতে পারে উইন্ডোজ, সেটা হতে পারে লিনাক্স, হ্যাঁ, আমরা করতে পারি, মনিটর করতে পারি। তারপরে আমরা ইউনো এনি কাইন্ড অফ হার্ডওয়্যার, মিনিং ডিস্ক, সিপিইউ, র্যাম, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো সবকিছু মনিটর করতে পারি। এট দ্য সেম টাইম আমরা অ্যাপ্লিকেশনও মনিটরিং করতে পারি, যে আমাদের অ্যাপ্লিকেশন লাইক এইচটিটিপি, হ্যাঁ, ঠিকমতো চলছে কিনা। তারপরে there are a lot of other services, আমাদের পিং কাজ করছে কিনা, আমাদের রিচেবিলিটি, হ্যাঁ, অ্যাভেইলেবিলিটি, এই সবকিছু আমরা নাগিওস জাস্ট এটা ইটস আ ওয়ান স্টপ শপ। হ্যাঁ, তো নাগিওসের সাথে অন্যান্য কিছু মনিটরিং টুলও হয়তো অ্যাড মানে করে, যে নাগিওসের সাথে আমরা স্প্লাঙ্ক ইউজ করতে পারি। যে স্প্লাঙ্ক হচ্ছে, আপনারা স্প্লাঙ্কের নাম শুনেছেন? সো স্প্লাঙ্ক হচ্ছে একটা লগ মনিটরিং টুল। আমি একটু আগে দেখালাম আপনাদেরকে যে আমরা ইউনো হয়তো একটা আউটেজ হলো। আউটেজ হওয়ার পরে আ আমরা সে আউটেজটা কেন হলো, কি কারণে হলো, তখন আমরা লগ জেনারেট করবে। হ্যাঁ? সেই লগটাকে আমরা এনালাইসিস করতে পারি। যে লগটাকে এনালাইসিস করে আমরা দেখতে পারি যে হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ? আ লেটার অন। তো এটাকে বলা হয় আরসিএ অথবা রুট কজ অ্যানালাইসিস। হ্যাঁ? তো এই জিনিসটা আমরা স্প্লাঙ্ক দিয়ে করতে পারি। বাট নাগিওস হচ্ছে আমাদের রিয়েল টাইম। অলরাইট। সো ওয়াই নাগিওস? হ্যাঁ? আম সেটা বোঝা গেছে, রাইট? যে অ্যাক্টিভ কমিউনিটি, Nagios can work in multiple operating system, it can ping to see if host is reachable, etc., etc. All right. So what is Nagios? It is an open source continuous monitoring tool which monitors network applications and servers, right? So এটা একটা ওপেন সোর্স টুল, তার মানে এটা আমরা ফ্রি ভার্সন ইউজ করতে পারবো। বাট অবশ্যই আমরা যদি এন্টারপ্রাইজ ভার্সন আমরা যদি ইউজ করি, তখন আমাদেরকে পে করতে হবে। বাট আমরা ছোটখাটো সিস্টেম যদি মনিটর করি, তাহলে আমাদের ফ্রি ভার্সন যেটা, সেটা দিয়ে আমরা কাজ চালাতে পারি। হ্যাঁ, it allows you to detect and repair problems and mitigate future issues before they affect the end user and customer. So এটা বোঝা গেছে আমাদের এই পয়েন্টটা। So it is developed for monitoring servers, application and network. So নেটওয়ার্কটা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা মনিটর করতে পারি। It provides a centralized view of your entire IT infrastructure and detailed up-to-date status information, right? Okay. So features of Nagios, এটা open source, detailed monitoring, good community support, fast and reliable, extended architecture, extended reporting. So আমরা reporting is another feature Nagios এর, যেটা আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, যে আমার সিপিইউটা লাস্ট আমার এই সার্ভারে পার্টিকুলার সিপিইউ লাস্ট এক মাসে কিরকম পারফর্ম করলো, হ্যাঁ? আম উম তো এই ধরনের জিনিস আমরা মনিটরিং করতে পারি। আচ্ছা। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাগিওস এর আর্কিটেকচার নিয়ে আমরা, যে নাগিওস কিভাবে কাজ করে, রাইট?
আমরা Ansible এর আর্কিটেকচার দেখেছি, আমরা তারপরে আপনার কি বলে K8s Kubernetes এর আর্কিটেকচার দেখেছি। এখন আমরা Ansible এর আমরা Nagios এর আর্কিটেকচার দেখব। ওকে, সো Nagios এর আর্কিটেকচার is very simple. তো Nagios এ আমাদের একটা Nagios প্রসেস scheduler থাকে। হ্যাঁ, Nagios প্রসেস schedulerটা this is the intelligence part of Nagios. হ্যাঁ, সো এখানে আমাদের সব লজিক গুলো এই Nagios প্রসেস scheduler এর মধ্যে থাকে। সো Nagios প্রসেস scheduler কিসের সাথে কাজ করে? প্লাগইনের সাথে কাজ করে। এখন আমার প্লাগইনস, there are two kinds of plugins. একটা হচ্ছে আমার যে সার্ভারটা, যে সার্ভারে আমরা Nagiosটাকে ইনস্টল করব, সেই সার্ভারে আমাদের কিছু প্লাগইনসও ইনস্টল করতে হবে। সো আমাদের Nagios সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টল করতে হবে এবং আমাদের প্লাগইনসও এট দ্য সেম টাইম ইনস্টল করতে হবে। তো এই দুইটা জিনিসই আমাদের ইনস্টল করতে হবে এবং তারপরে আমরা যে রিমোট সার্ভার্স, হ্যাঁ, রিমোট সার্ভার্স, হ্যাঁ, তো আমরা অনেকগুলো সার্ভার এখানে মনিটরিং করতে পারি এবং সেই রিমোট সার্ভারের জন্য আমাদের কিছু প্লাগইনস লাগবে। সো Nagios প্লাগইনস, তারপরে Nagios প্রসেস scheduler এবং আমাদের একটা ওয়েব ইন্টারফেস, একটা GUI, এই তিনটা জিনিসের সংমিশ্রণে, হ্যাঁ, তিনটা জিনিসের সংমিশ্রণে আমাদের 1, 2 এবং 3, হ্যাঁ। তো এটা কিভাবে কাজ করে? প্লাগইনটা যেটা করে সেটা হচ্ছে সে লোকাল যে রিসোর্স আর সার্ভিস আছে সেগুলোকে প্লাগইন দিয়ে সে চেক করে, হ্যাঁ। সো ফর এক্সাম্পল চেক আন্ডারস্কোর মেমোরি, হ্যাঁ, দিস ইজ আ প্লাগইন, হ্যাঁ। তো সে এই প্লাগইনটাকে ইউজ করে সে আমার মেমোরি চেক করতেছে, মেমোরি চেক করে তখন সে একটা রেজাল্ট পাচ্ছে, হ্যাঁ। তো সেই রেজাল্টটা তখন সে ফিডব্যাক দিচ্ছে প্রসেস schedulerকে, রাইট। সো প্রসেস scheduler সেই প্লাগইনটাকে ইনভোক করতেছে, ইনভোক করার পরে সে একটা ফিডব্যাক পাচ্ছে। সো এটা হচ্ছে আমার ইন্টারনাল যে আমার সার্ভারটা, সেই সার্ভারটাকে চালু রাখার জন্য, হ্যাঁ। আর আমি অ্যাট দ্য সেম টাইম আমি প্রসেস scheduler আমার এক্সটার্নাল প্লাগইন গুলাকেও সে ইনভোক করছে। ইনভোক করার পরে তখন সে যে এক্সটার্নাল যে আমার সার্ভার গুলো আছে, আমার রিমোট সার্ভার যেগুলো আছে, সেগুলো থেকে সে আমার একটা এজেন্ট থাকে, হ্যাঁ, সে এজেন্টের সাথে সে কমিউনিকেশন করছে, এজেন্টের সাথে কমিউনিকেশন করে তখন এজেন্ট তাকে একটা ফিডব্যাক দিচ্ছে, রাইট, যে হ্যাঁ, আমার ডিস্ক স্পেস ইজ ওকে, আমার মেমোরি ইজ ওকে, হ্যাঁ। সো তখন সেটা সে প্রসেস schedulerকে সে রিটার্ন করতেছে যে রেজাল্টটা, যে আমার সবকিছু ঠিক আছে কিনা, এবং প্রসেস scheduler সেটা একটা GUI তে সে আউটপুট দিচ্ছে, যে Nagios কোর একটা আমাদের ওয়েব ইন্টারফেস আছে, সেই ওয়েব ইন্টারফেসটা সেখানে সে এটাকে আউটপুট দিচ্ছে। তো আমরা অ্যাট দ্য সেম টাইম যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নোটিফিকেশন পাঠাতে পারি আমাদের ফোনে বা আমাদের ইমেলে, হ্যাঁ, আমরা SMS অথবা ইমেলে সেই নোটিফিকেশনটা পাঠাতে পারি, হ্যাঁ। সো এখানে লজিকটা ইজ ভেরি সিম্পল। এখানে Nagios এর কি বলে আর্কিটেকচারটা খুব একটা বেশি কিন্তু কমপ্লিকেটেড না। সো Nagios প্রসেস scheduler, Nagios প্লাগইন, এই দুইটা একসাথে কাজ করে সে একটা ফিডব্যাক লুপ জেনারেট হচ্ছে, হ্যাঁ, যে আমরা এটাকে বলা হয় একটা ফিডব্যাক লুপ, এবং এই ফিডব্যাক লুপটা হচ্ছে কন্টিনিউয়াস 24/7, এবং এই ফিডব্যাক লুপটা আমরা ডেজিগনেট করতে পারি যে আমরা এটা
1 মিনিট চলবে, এভরি 1 মিনিট চেক করবে, নাকি সে 30 সেকেন্ড চেক করবে এভরি 30 সেকেন্ডস, নাকি সে 5 মিনিট পর পর চেক করবে। হ্যাঁ, ডিপেন্ডিং অন আমরা হাউ উই ওয়ান্ট টু ইউটিলাইজ আওয়ার সার্ভার, হাউ উই ওয়ান্ট টু ইউটিলাইজ আওয়ার Nagios server, right? So this is how the architecture basically works. Okay. All right. So architectureটা বোঝা গেছে সবাই? Everybody understood? I suppose. Any questions? Okay, no questions. Very good. So let's move on. So Nagios plugins. এখন আমরা plugins কি, সেই plugins নিয়ে আমরা শিখবো। যে আমরা একটু আগে plugins নিয়ে কথা বললাম, যে pluginsটা অ্যাকচুয়ালি কি, what is the plugin? হ্যাঁ, plugins helps to monitor database, operating system, application, network equipment, protocols with Nagios. So Nagios are compile executables or scripts. হ্যাঁ, সো আমরা যে প্লাগইনটা সেটা হচ্ছে পার্ল দিয়ে লেখা হয়। পার্ল হচ্ছে ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? পার্ল দিয়ে আমরা সেটাকে লেখা হয়, দ্যাট এক্সটেন্ড Nagios ফাংশনালিটি টু মনিটর সার্ভার্স এন্ড হোস্টস। সো আমাদের প্লাগইন আমরা নিজেরাও লিখতে পারি। হ্যাঁ, একটা প্লাগইন আমরা তৈরি করতে পারি, কাস্টমাইজ প্লাগইন আমরা তৈরি করতে পারি, তৈরি করে সেটা Nagios এর সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি। সো Nagios will execute plugins to check the status of a service or host. Nagios can be compiled with support for an embedded Perl interpreter or execute Perl plugins. Without it, Nagios executes Perl and non-Perl plugins. So non-Perl plugin-ও সেটা চালাতে পারে by forking. Forking method use করে মানে আমরা কি বলে নন পার্ল প্লাগইন আমরা এক্সিকিউট করতে পারি। সো আমরা যখন Nagios ইনস্টল করি তখন আমরা 50টা প্লাগইন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। সো এই যে আমরা এই জিনিসগুলো দেখছি বা পড়ছি, এটা আমরা একটু পরে যখন আমরা ডেমোটা করব তখন সবকিছু আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, সো আমাদের প্লাগইনটা হচ্ছে এই ডাইরেক্টরিতে একটা ডাইরেক্টরি তৈরি হয়। আমরা ডাইরেক্টরি স্ট্রাকচারটা দেখব Nagios এর। হ্যাঁ, সো সেই ডাইরেক্টরি স্ট্রাকচারের মধ্যে আমাদের এই লোকেশনে প্লাগইনটা থাকে। হ্যাঁ, ইউজার, লোকাল, Nagios এবং লিব এক্সেক, এখানে আমাদের সব প্লাগইন গুলো থাকে। এবং প্লাগইন গুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাইনারি ফাইল, রাইট? আমরা যখন একটা কোডকে কম্পাইল করি তখন কি হয়? বাইনারি ফাইল তৈরি হয় না? সো বাইনারি ফাইলটা হচ্ছে একটা মেশিন রিডেবল ফাইল, রাইট? এটা মানুষ এটাকে পড়তে পারে না, রিড করতে পারে না, বাট মানুষ এটাকে প্রোগ্রামিং করতে পারে। সেই প্রোগ্রামিংটা আমরা কিভাবে করি? সেটা পার্ল দিয়ে করি, রাইট? পার্ল দিয়ে করে তারপর একটা কম্পাইলার আছে পার্লের, সে সেটাকে কম্পাইল করে তখন একটা বাইনারি ফাইল তৈরি করে। সে বাইনারি ফাইলটা তখন সে লিব এক্সেক এখানে সে স্টোর করে রাখে। ওকে, সো 3 ধরনের প্লাগইন আছে। অফিশিয়াল প্লাগইন। তো অফিশিয়াল প্লাগইন যেটা, সেটা হচ্ছে there are 50 Nagios plugins. 50টা Nagios প্লাগইন আছে, যেটা আপনি Nagios ফ্রি ভার্সন ইনস্টল করলে আপনি পেয়ে যাবেন। So official plugins are developed and maintained by the official Nagios plugins team. So Nagios এর যে plugins team তারা হচ্ছে এটাকে মেইনটেইন করে। Community plugins, there are over 3000 party Nagios plugins that are available in the market. হ্যাঁ, so আমরা প্লাগইনটা পারচেজ করতে পারি অথবা এটা ফ্রি। হ্যাঁ, আপনার আমি যদি গুগল করি Nagios plugins, আচ্ছা এটা হচ্ছে আমার Nagios plugins এক্সচেঞ্জ। এই যে এখানে আমার অনেক ধরনের প্লাগইন আছে। আমার ডেটাবেজের প্লাগইন আছে, ক্লাউডের প্লাগইন আছে। হ্যাঁ, তো এই সব প্লাগইন গুলো দিয়ে আমরা কি করি? আমরা মনিটরিং করি। হ্যাঁ, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন মনিটরিং করি, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। হ্যাঁ, আর হচ্ছে কাস্টম প্লাগইন। আমি কাস্টম প্লাগইন নিয়ে আপনাদের সাথে বললাম যে ইউ ক্যান রাইট ইউর ওন কাস্টম প্লাগইন। দেয়ার আর সার্টেন গাইডলাইনস দ্যাট মাস্ট বি ফলোড। সো একটা আমাদের গাইডলাইন আমরা যদি ফলো করি তাহলে আমরা সেই প্লাগইনটাকে আমরা তৈরি করতে পারি। সো আমাদের ২টা মেইন জিনিস আছে Nagios এর মধ্যে। একটা হচ্ছে প্লাগইন, রাইট? আর আরেকটা হচ্ছে Nagios অবজেক্ট। সো আমি এই যে একটু আগে আপনাদেরকে যে Nagios আর্কিটেকচারটা দেখালাম, রাইট? আর্কিটেকচারটা কোথায়? যে এখানে। যে Nagios প্রসেস scheduler। সো এই প্রসেস schedulerটা হচ্ছে, এই প্রসেস scheduler এর মধ্যে কি থাকে? প্রসেস scheduler এর মধ্যে আমাদের
প্লাগইনস থাকে, সরি থাকে, আমাদের অবজেক্ট থাকে। হ্যাঁ, সো আমরা একটা অবজেক্টকে কল করি। সো অবজেক্ট তখন কি করে? অবজেক্টটা হচ্ছে তখন সে একটা প্লাগইনকে ইউটিলাইজ করে। সেই প্লাগইনটা দিয়ে তখন আমরা কি করি? সেই প্লাগইনটা দিয়ে আমরা একটা চেক করি আমাদের রিসোর্স। হ্যাঁ, এনি কাইন্ড অফ রিসোর্স আমরা চেক করি। চেক করে তখন সেটা আমরা একটা ফিডব্যাক দিই। হ্যাঁ, সো এই অবজেক্টস এবং প্লাগইনস এই দুইটাই হচ্ছে Nagios এর হার্ট। সো অবজেক্ট, what are objects? Objects are elements involved in the monitoring and notification process. So how are objects defined? So the directives are not allowed. The directives are not allowed within the actual definition of an object and should appear before, after, or in between object definition. হ্যাঁ, সো এইটার মানেটা কি এটা আমরা পরে দেখব। হ্যাঁ, সেটা হচ্ছে অবজেক্টস ক্যান বি ডিফাইন ইন আ টেমপ্লেট। সো অবজেক্টটা আমরা একটা টেমপ্লেট থাকে আমাদের, রাইট? লাইক সো টেমপ্লেটটা কি? টেমপ্লেট ইজ লাইক অ্যান ইমেজ। হ্যাঁ, সো ইমেজ, ওই টেমপ্লেট থেকে আমরা একটা নতুন অবজেক্ট তৈরি করতে পারি। হ্যাঁ, that's what that means. What are the objects? Where are the objects defined? Objects can be defined in one or more configuration files. সো আমরা .cfg নামে একটা এক্সটেনশন আছে, আমরা Nagios এ ইউজ করে থাকি, সেটা আমরা এখনই দেখব। সেই এক্সটেনশনে আমরা এই প্লাগইনস গুলা, সরি, এই অবজেক্ট গুলো রিসাইট করে। অলরাইট, সো আমরা অবজেক্টস, প্লাগইনস এগুলো নিয়ে আরো ডিটেইলে আমরা উইল ডিসকাস। আচ্ছা, সো বিভিন্ন ধরনের প্লাগইন আছে, আমাদের সার্ভিস প্লাগইন আছে। হ্যাঁ, তারপরে সার্ভিস গ্রুপ একটা, সরি, অবজেক্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমরা প্লাগইন ক্যাটাগরি দেখলাম যে মানে কি কি ধরনের প্লাগইন আছে। এখন আমরা অবজেক্টের টাইপ দেখছি যে কি কি ধরনের অবজেক্ট আছে। সো সার্ভিসেস আর অ্যাসোসিয়েটেড উইথ attributes like CPU load, disk usage, and HTTP, FTP, etc. তো আমরা সেই সার্ভিসগুলোকে একটা গ্রুপিং করতে পারি, সেটাকে সার্ভিস গ্রুপ বলি। At the same time, host is a physical server, workstation or device that resides inside your network. So আমাদের হোস্ট আমাদের রাউটার হতে পারে, সুইচ হতে পারে, এনিথিং। হ্যাঁ, সো সেটাকে আমরা গ্রুপিং করতে পারি, রাইট, হোস্ট গ্রুপ দিয়ে। সেটা হচ্ছে আরেক ধরনের অবজেক্ট। তারপরে কন্ট্যাক্টস হচ্ছে পিপল যারা Nagios কে ইউজ করছে, হ্যাঁ, বা যারা নোটিফিকেশন রিসিভ করছে, দে আর পিপল। সো এখানে কেউ হয়তো লিনাক্স মেশিন মনিটর করছে, কেউ হয়তো উইন্ডোজ মেশিন মনিটর করছে। সো লিনাক্স মেশিন যারা মনিটর করছে, দ্যাট ইজ ওয়ান গ্রুপ। উইন্ডোজ মেশিন যারা মনিটর করছে, দ্যাট ইজ অ্যানাদার গ্রুপ। সো সেগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ডিফাইন করতে পারি। হ্যাঁ, এবং কমান্ডস ইউজ টু টেল Nagios what program scripts it should execute to perform. সো কমান্ডসও হচ্ছে আমাদের আরেকটা অবজেক্ট। সো আমরা প্রত্যেকটা এলিমেন্ট, টাইম পিরিয়ড, যে আমরা কতক্ষণ পর পর, 1 মিনিট পর পর, না 30 সেকেন্ড পর পর, না 5 সেকেন্ড পর পর আমরা কাজটা করব, দ্যাট ইজ কল টাইম পিরিয়ড। সো এখানে আমাদের অবজেক্টের ক্যাটাগরিগুলো আমরা দেখলাম। এখন অবজেক্টগুলো আমরা তৈরি করব বা আমরা অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন করব। সো আমাদের থিওরিটিক্যাল পার্ট ইজ ডান। হ্যাঁ, সো এনিবডি, আপনাদের কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? আমরা এখানে স্যার পার ল্যাঙ্গুয়েজটা কখন ইউজ করব? হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেনস? স্যার এক জায়গায় বলছিলেন স্যার পার ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে, সেটা কি মানে ম্যান্ডেটরি? না, পার্ল হচ্ছে যদি আপনি Nagios এক্সপার্ট হন, রাইট, বাট অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার ইট ইজ নট নেসেসারি। হ্যাঁ, সো পার্ল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যারা আপনার কোনো কাস্টমাইজেশন করতে চায় Nagios-কে, বা Nagios-এর যদি নতুন কোনো প্লাগইন তৈরি করতে চায়, তাহলে তাদেরকে পার্ল ইউজ করতে হবে। এই, বাট অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনাকে সেটা করতে হবে না। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখন আমরা Nagios ইনস্টলেশন করব। ওকে, সো আমরা ইনস্টলেশনে আমাদের 2টা ইনস্ট্যান্স লঞ্চ করতে হবে। সো আমি ইনস্ট্যান্সগুলোকে লঞ্চ করিনি। আপনাদের আমি বেশ কয়েকটা ইমেল পেয়েছি যে আপনারা, মানে somebody ইমেল মি, আমি ভুলে গেছি যে কে আমাকে ইমেল করেছে, যে they were not able to connect to port 22। সো আপনারা যে এই ডেমোটা দেখে নেন যে আমরা AWS দিয়ে কিভাবে কাজটা করব। হ্যাঁ, সো AWS দিয়ে আমাদের একটু তাড়াতাড়ি হয়, এজন্য আমরা AWS দিয়ে করছি, এজন্য আমরা VM মেশিনটা ইউজ করছি না, VM বক্সটা ইউজ করছি না।
বাট ওরাকেল ভিএম বক্স দিয়েও আপনারা এই সেম কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে 2টা মেশিন আপনাদেরকে ইনস্টল করতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, এই বলেন। ডেভঅপস রিলেটেডই। স্যার আমি মুস্তান বিল্লাহ স্যারের সাথে কথা বলেছিলাম, উনি আপনার কথা বলেছিলেন যে আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করার জন্য। সেটা হচ্ছে যে স্যার আমরা এখানে যে লিনাক্স মেশিন ইউজ করে যে ডেভঅপস এর সাইকেল গুলো যে ফুলফিল করতেছি, হুম, যারা হলো এসপি ডট নেটে কাজ করে, মনে করেন আমরা এসপি ডট নেটে কাজ করি প্লাস হলো এসকিউএল সার্ভার এবং হ্যাঁ, উইন্ডোজ নিয়ে কাজ করি, এই মানে এই প্রজেক্ট গুলা কি স্যার এই নাগিওস, এনসিবেল, তারপরে জেনকিন্স এগুলো দিয়ে কি স্যার হলো যে রোল আউট করে তারপরে ডিপ্লয় এবং প্রোডাকশনে কি যাওয়া যাবে স্যার? অবশ্যই যাওয়া যাবে। আমি তো এই জন্যই ডিসকাস করলাম যে আমাদের ট্রেডিশনাল সিস্টেম। সো আপনি যেটা এক্সাম্পল দিলেন সেটা হচ্ছে একটা ট্রেডিশনাল সিস্টেম, রাইট? জি সো আমরা জি এই ডিসকাশনটা আমরা এই ভিএমটা স্পিন আপ করতে করতে করি। হ্যাঁ, সো আমাকে জি 1 মিনিট সময় দেন, আমি জাস্ট এই ডেমোটা একটু দেখিয়ে নিই। ওকে, ওকে আচ্ছা। ওকে সো আমরা 2টা ভিএম এখানে স্পিন আপ করব। সো 2টা EC2 ইনস্ট্যান্স। সো আমরা T2 মাইক্রো, এটা হচ্ছে আমাদের ডিফল্ট। আমরা 2টা স্পিন আপ করছি। নেক্সট আমাদের ভলিউম, নেক্সট ট্যাগ। ওকে, এখানে সো এই যে এই পেজটা স্টেপ নাম্বার 6, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি শুধু টিসিপি ইউজ করেন, দেন আপনি শুধু সার্ভারে কানেক্ট করতে পারবেন, রাইট, বাই ডিফল্ট। সো আপনাকে নাগিওস ইউজ করতে হলে আমরা অল ট্রাফিক এখানে কি বলে চুজ করব। আমরা সবগুলো পোর্ট খুলে দিচ্ছি, বাট এটা প্রোডাকশন এনভায়রনমেন্টে আমরা অবশ্যই এটা করব না। হ্যাঁ, আমাদেরকে কিছু রুল অ্যাড করতে হবে। সো আমরা একটা আমরা যে এজেন্টের কথা বলেছিলাম, সো এজেন্টের জন্য আমাদের একটা কি বলে রুল অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমরা একটা কাস্টম টিসিপি রুল, এবং সেটা হচ্ছে পোর্ট নাম্বার 5666। হ্যাঁ, এবং সাইডার গ্রুপ আমরা 0 অল। হ্যাঁ, একটা রেঞ্জ ইউজ করবো, বাট আমরা ইউজুয়ালি যেটা করি একটা সাবনেট ইউজ করি। হ্যাঁ, আমাদের ভিএম কে অ্যাক্সেস করার জন্য আমরা ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট আমরা ওই সাবনেটের মধ্যে আমরা এটাকে এই পোর্টগুলোকে ওপেন করি। বাট আমাদের ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমরা দিস ইজ গুড এনাফ, রাইট? লঞ্চ অ্যান্ড রিভিউ। স্যার আমাদের উপরের যে রুলটা আছে ওটাতে তো কভার করতেছে না, নিচে যেটা দিয়েছেন আপনি। হ্যাঁ, এটা কভার করছে, বাট এটা আমি তারপরেও দিচ্ছি। হ্যাঁ, তো ওয়েল এটা আমরা অ্যাকচুয়ালি পরে অ্যাড করতে পারি। হ্যাঁ, বাট আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে পোর্ট 5 জি 6, জি ঠিক আছে হ্যাঁ, স্যার। এটা হচ্ছে আমরা একটা যখন এজেন্ট যখন এটা কমিউনিকেশন করবে তখন এই পোর্টটা লাগবে। হ্যাঁ, সো এই পোর্টটা যদি আমরা স্পেসিফাই করে দেই, সে অটোমেটিক্যালি এটাকে সে ডেজিগনেট করতে পারে। আমরা যখন একটা কমান্ড পাস করব তখন সে অটোমেটিক্যালি ডেজিগনেট করতে পারে। বাট আমরা অল ট্রাফিক দিয়ে দিলে আমাদের এটার প্রয়োজন হবে না আরকি। হ্যাঁ, সো আমরা দেখি যে এটাকে বাদ দিয়ে আমাদের কাজ করে কিনা। সো অল ট্রাফিক দিয়ে দিলাম, প্রিভিউ অ্যান্ড লঞ্চ। ওকে, সো আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, EC2 ইনস্ট্যান্স নিয়ে কাজ করতে। সো এটা লঞ্চ হতে থাকুক। So need to spin up 2 EC2 VMs using AWS or Open2 virtual VMbox. হ্যাঁ, so Nagios is not available as a binary package. So আমাদের Nagiosটাকে ইনস্টল করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা যেরকম ডকার ইনস্টল করার কমান্ডটা কি কেউ বলতে পারবেন আমাকে? apt install docker.io। রাইট। সো হোয়াট ইজ docker.io? প্যাকেজ। docker.io হচ্ছে একটা বাইনারি ফাইল, রাইট? সো there are no binary package। হ্যাঁ, ইসের জন্য নাগিওসকে আমাদেরকে ট্রেডিশনালি আমাদেরকে ইনস্টল করতে হবে। সো আমাদের অনেক স্টেপ আমাদেরকে এখানে ফলো করতে হবে, অনেক সেটিংস আছে, অনেক কিছু আছে, আপনারা দেখতে পাবেন এখনই। সো আমি একটু আপনাদেরকে আমরা কি করতে যাচ্ছি সেটা আমি এক্সপ্লেন করি। ওকে, সো আমরা 2টা সার্ভার এখানে
ইনস্টল করব, রাইট? সো একটা হচ্ছে আমাদের সার্ভার আর আরেকটা হচ্ছে আমাদের হোস্ট, দুইটা মেশিন। হ্যাঁ, সো আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নাগিওস কোর বা নাগিওসের যে সফটওয়্যারটা সেটাকে ইনস্টল করতে হবে। তারপরে আমাদের কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। এবং আমাদেরকে একটা এজেন্ট ইনস্টল করতে হবে। এজেন্ট আমরা পরে ইনস্টল করব। হ্যাঁ, আর হোস্টের ভিতরে আমরা কি করব? হোস্টের ভিতরে আমরা প্লাগইনস, নাগিওস প্লাগইনস, নাগিওস প্লাগইনস এবং আমরা একটা এজেন্ট ইনস্টল করব। Okay, so here is the agent and here is the agent. So আমরা যখন কি বলে অ্যানসিবল ইনস্টল করেছিলাম, আমাদের অ্যানসিবল ইজ হোয়াট? এজেন্টলেস। আমাদের হোস্ট মেশিনে কোনো এজেন্ট করতে হয় না, ইনস্টল করতে হয় না, রাইট? কিন্তু আমাদের নাগিওসের ক্ষেত্রে উই হ্যাভ টু, যদি আমরা মনিটরিং করতে চাই তাহলে আমাদেরকে একটা এজেন্ট ইনস্টল করতে হবে। হ্যাঁ, সো এই এজেন্ট না থাকলে তাহলে আমার নাগিওস সার্ভার হোস্টের সাথে সে কমিউনিকেশন করতে পারবে না। হ্যাঁ, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এজেন্ট ইনস্টল করতে হয় না। হ্যাঁ, তো বাট ফর দিস ডেমনস্ট্রেশন আমাদেরকে একটা এজেন্ট ইনস্টল করতে হবে, বিকজ আমরা এই হোস্টের যে রিসোর্সগুলো সেই রিসোর্সগুলোকে আমরা মনিটর করব এই সার্ভারটা দিয়ে। ওকে, সো আমাদের দেখি EC2 ইনস্ট্যান্স ইজ নাও রানিং। ভেরি গুড। সো আমরা এটাকে নাম দিব, we are going to name this Nagios server, সেভ, এবং এটাকে আমরা নাম দিব Nagios host, সেভ, রাইট? আচ্ছা, তো এখন আমরা নাগিওস সার্ভারে আমরা লগ ইন করি। আমাদের পাবলিক আইপিটা কপি করতে হবে, কপি করে দেন আমরা পার্টি ইউজ করব, পার্টি বা পুটি, whatever you guys want to call it. সো এই যে পুটি ইউজ কিভাবে করতে হয় এটা আপনারা দেখে নিন। হ্যাঁ, এটা কি বলে, appearance change 14, ওকে। সো এটা আমাদের সার্ভার মেশিন, এটা সার্ভার মেশিন এখনো হয় নাই, এটা একটা এমটি মেশিন। সো এটা আমরা ওপেন করলাম, ওকে, ভেরি গুড। এখন আমরা আরেকটা মেশিন ওপেন করব, সেটা হচ্ছে আমার হোস্ট মেশিন। সো হোস্ট মেশিনের আইপি অ্যাড্রেস কপি করলাম, কপি করে সেম কাজ, appearance change font 14, ওকে, foreground modify, এটাকে আমরা গ্রিন দিয়ে দিই। সো গ্রিন হচ্ছে আমাদের হোস্ট। আমরা, হ্যাঁ ঠিক আছে, ওপেন।
ওকে, ওকে, আপনারা পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, সো এটা হচ্ছে আমার সার্ভার, এটা হচ্ছে আমার হোস্ট, রাইট? ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা sudo -i দিয়ে আমরা রুটে কাজ করব, বিকজ আমাদের অনেক ফাইল সিস্টেমে চেঞ্জ করতে হবে। সো ফাইল সিস্টেম চেঞ্জ করতে হলে আমাদেরকে রুট প্রিভিলেজ লাগবে। sudo -i। তো নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে আমরা apt get update, apt get update। ওকে, সো সার্ভারটা আমরা উই আর পুটিং ইট অ্যাসাইড, আমরা এটাকে পরে কাজ করব এটা নিয়ে। সো আমরা এখন কি করব? আমরা অ্যাপাচি ডাউনলোড করব। সো আমাদের নাগিওস চালাতে হলে দেয়ার আর ফিউ ডিপেন্ডেন্সিস যেটা আমাদেরকে চালাতে হয়। যেমন নাগিওস পার্ল ইউজ করে, হ্যাঁ, তারপরে অ্যাপাচি পিএইচপি সার্ভার ইউজ করে, রাইট? অ্যান্ড দেন কি বলে, সি প্লাস প্লাস ইউজ করে। সো সি প্লাস প্লাস এর কম্পাইলারটা আমাদেরকে নামাতে হবে। সো এই একটা কমান্ডে আমরা সবকিছু করতে পারি। আমরা apt get আপডেট অলরেডি দিয়ে দিয়েছি, সো এটা আর করতে হবে না। সো এখন আমরা এই কি বলে, এই কমান্ডটা ইউজ করে এসেনশিয়ালস যে ডিপেন্ডেন্সিস গুলো সেগুলোকে নামাবো। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ভিএম বক্সের জন্য একটা আমি আলাদা এখানে ইয়া দিয়ে দিয়েছি, আমি কমান্ড দিয়ে দিয়েছি। সো আপনারা যদি ভিএম বক্স ইউজ করেন তাহলে আপনারা উপরেরটা করবেন না, নিচেরটা করবেন। হ্যাঁ, বিকজ উপরেরটা কাজ করে না। আমি ট্রাই করে দেখছিলাম যে উপরেরটা কাজ করে না, বাট নিচেরটা কাজ করবে। আর আপনারা যখন ভিএম বক্স ইউজ করবেন আপনারা অবশ্যই ব্র্যান্ড নিউ একটা নতুন ভিএম বক্স তৈরি করবেন। হ্যাঁ, নতুন ইমেজ থেকে একটা নতুন ভিএম বক্স তৈরি করবেন, একদম ফ্রেশ, ওটার মধ্যে যাতে কোনো কিছু আর না থাকে। এবং আপনারা সেটাকে একটা ক্লোন করবেন, ক্লোন করে তারপরে আপনারা একটা সেকেন্ড মেশিনটা ওখানে তৈরি করবেন। ঠিক আছে? ওকে, সো এখন আমরা এই কমান্ডটা সার্ভারে রান করব। ওকে, সো এটা রান হতে থাকুক। তারপরে নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে আমরা এটা ইনস্টল হয়ে গেলে নাগিও সার্ভারের পাবলিক আইপিটা নিয়ে আমরা টেস্ট করে দেখব যে আমাদের অ্যাপাচি সার্ভার আপ হয়েছে কিনা। সো এই কমান্ডটা রান করতে বেশ সময় লাগে। এখানে প্রত্যেকটা মানে বেশ কিছু কমান্ড আছে, অনেক লেংদি। হ্যাঁ, বেশ কিছু সময় লাগে। ওকে, সো আমাদের সব মডিউলগুলো, অ্যাপাচি তারপরে অন্যান্য সব মডিউল, এভরিথিং হ্যাজ বিন ডাউনলোডেড। সো নাও আমরা এবং ইনস্টলড। হ্যাঁ, এখন আমরা চেক করব যে আমাদের অ্যাপাচি সার্ভার আপ হয়েছে কিনা। সো এই আইপি অ্যাড্রেসটা কিসের আইপি অ্যাড্রেস? আমাদের EC2 সার্ভারের পাবলিক আইপি অ্যাড্রেস। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এই একটা কমান্ডে আমাদের অ্যাপাচি ডাউনলোড হয়ে গেছে এবং অ্যাপাচি ইজ রানিং। সো দি অ্যাপাচি সার্ভিস ইজ আপ। ওকে, সো নেক্সট আমরা কি করব? নেক্সট হচ্ছে আমরা অ্যাপাচি চেক করলাম। সো ক্রিয়েট নাগিওস ইউজার and nag cmd group। সো এখন আমরা কিছু গ্রুপ তৈরি করব। হ্যাঁ, সো we are going to run these commands।
এই কমেন্টটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস কম্পাইলারের জন্য। হ্যাঁ, ওকে, তারপরে নেক্সট পেজ নাম্বার 17। এখন আমরা নাগিওস কোর ডাউনলোড করব। আমরা কিন্তু এতক্ষণ ডিপেন্ডেন্সিজ ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম, রাইট? সো আমরা টেম্প ফোল্ডারে যাব। টেম্প ফোল্ডারে গিয়ে আমরা এই টার ফাইলটাকে ডাউনলোড করব। হ্যাঁ, সো এই টার ফাইলটা হচ্ছে নাগিওস 4.4.6 ভার্সন। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। আপনারা যদি নাগিওসের ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। সো আমরা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করছি। সো এটাও একটু সময় লাগবে। হ্যাঁ, এটা বেশিক্ষণ সময় লাগবে না। আমাদেরকে এটাকে আনজিপ করতে হবে এখন। ওকে, আনজিপ হয়ে গেছে। এখন আনজিপ এটা কোথায় হলো? নাগিওস টেম্প ফোল্ডারে 4.4.6 এই একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে আনজিপ হয়ে। হ্যাঁ, এই যে। সো আমরা যদি এখন এলএস করি, এলএস করলে উইল ফাইন্ড অল দিস ফাইলস। হ্যাঁ, এর এলএস। তো এখন এই ফাইলগুলোকে আমরা পারফর্ম বিলো স্টেপস টু কম্পাইল, এখন আমরা এটাকে কম্পাইল করব। আমরা আনজিপ করলাম, আনজিপ করে এখন উই আর গোইং টু কম্পাইল ইট। ওকে, প্রথম কমান্ডটা রান করলো। এখন মেক অল, মেক অল। ওকে, সো এই কম্পাইলেশনটা একটু সময় লাগবে। দিস ইজ গোইং টু টেক আ লিটল বিট অফ টাইম। অলরাইট, সো আপনাদেরকে এখানে দেখতে হবে যে আপনারা যখন এই কমান্ডগুলো রান করবেন যে আপনারা কোনো এরর পাচ্ছেন কিনা। এরর যদি না পান দেন উই আর অল গুড। হ্যাঁ, সো এখানে কোনো এরর আমরা দেখতে পাচ্ছি না। সো আমাদের এটা হয়ে গেল মেক অল। এখন মেক ইনস্টল, মেক ইনস্টল। ওকে, সো ইনস্টলেশন ডান, রাইট? there is no error. Okay, then make install init, make install init. Okay, done. তারপরে make install config. Okay, config files installed. make install command mode. So আমরা নাগিওসের বিভিন্ন কম্পোনেন্ট ইনস্টল করছি। হ্যাঁ, configured, done. এখন execute the below command in the terminal to install Nagios web interface. এখন এই কমান্ডটা দিয়ে আমরা ওয়েব ইন্টারফেসটাকে webconf, হ্যাঁ, এটাকে আমরা ইনস্টল করব। সো এটাও ইনস্টল হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা আইডি এবং পাসওয়ার্ড তৈরি করব নাগিওসের জন্য। সো নাগিওসের আইডিটা হচ্ছে নাগিওস অ্যাডমিন, হ্যাঁ, বাই ডিফল্ট। সো পাসওয়ার্ডটা আমরা দিব নাগিওস। সো আমাদের পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওকে, রান দ্য ফলোইং কমান্ড। CGI. Okay, so to activate new configuration you need to run systemctl restart apache 2. So এখন আমাদেরকে apache 2 রিস্টার্ট করতে হবে, রাইট? সো আমরা জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমাদের apache রিস্টার্ট হয়ে গেল। সো নেক্সট আমরা নাম্বার 18, in the web browser type public IP/nagios. হ্যাঁ,
তাহলে এখন আমরা টেস্ট করে দেখি যে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হলো কিনা। সো এটা আমরা আমাদের ওয়েব সার্ভারের ভিতরে আছি, রাইট? তো এখন এটাকে আমরা /nagios, সো এটা হচ্ছে আমাদের পাবলিক আইপি, রাইট? ওয়েব সার্ভারের /nagios দিয়ে চলে আসছে। তো nagios admin এবং আমাদের পাসওয়ার্ড হচ্ছে nagios। ওকে, সো আমাদের নাগিওসের যে ওয়েব ইন্টারফেসটা সেটা বা জিইউআইটা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা চলে আসলো। হ্যাঁ, তো এখন আমরা যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নাগিওস কোর নট রানিং। তো ওয়াই ইজ নাগিওস কোর নট রানিং? হ্যাঁ, এখানে একটা এরর দিবে। হ্যাঁ, সো আমি এখানে বলে দিয়েছি যাতে আপনাদের এই এররটা দেখে আপনারা ইয়া না হন। হ্যাঁ, যে ক্লিক হোস্ট অ্যান্ড you will see an error. This is because Nagios plugin has not been installed yet. Okay, so এখন আমরা Nagios plugin install করব। সো আমরা আবার temp directory-তে ব্যাক করব। temp directory-তে ব্যাক করে আমরা Nagios plugin-এর আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে 2.3.3। ঠিক আমরা Nagios যেভাবে ইনস্টল করেছি আমরা প্লাগইনটাকে আলাদাভাবে ইনস্টল করতে হবে। ডাউনলোড করলাম, এখন এটাকে আনজিপ করব। জাস্ট আনজিপড ইট। এখন আমরা প্লাগইনস নামে একটা ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে টেম্প ফোল্ডারে। সো এখন প্লাগইনস আমরা এটাকে কম্পাইল করব, রাইট? একইভাবে আমাদের প্লাগইনস ছাড়া নাগিওস কাজ করবে না। সো প্লাগইনস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, সো মেক এবং মেক ইনস্টল। মেক মেক ইনস্টল, রাইট? সো আমাদের কোনো এরর আসেনি, সো উই আর গুড। আচ্ছা, ভেরিফাই দ্য স্যাম্পল নাগিওস কনফিগারেশন ফাইল, you should have 0 warnings and errors. সো আমরা এই কমেন্টটা দিয়ে চেক করব যে আমাদের সো ফার আমরা যে কাজটা করলাম এটাকে আমরা ভেরিফাই করব। আমাদের একটা প্রিন্ট আউট আসবে যে টোটাল ওয়ার্নিং 0, টোটাল এরর 0। ওকে, enable Nagios to start automatically at system startup and start Nagios service. সো আমরা এই কমেন্টটা রান করলে, আমরা যদি মেশিনটাকে রিবুট করি তাহলে Nagios অটোমেটিক্যালি আবার নিজে নিজে বুট হবে। আচ্ছা, ক্রিয়েটেড লিংক, সিস্টেম লিংক, ওকে, সিস্টেম ctl Nagios start। এখন আমরা Nagios স্টার্ট করে দিব। ওকে, your local host on Nagios dashboard should be up and service should come up. ওকে, সো এখন এই যে দেখতে পাচ্ছেন যে লোকাল হোস্টটা চলে আসছে। আমাদের একটু আগে এরর দেখাচ্ছিল। সো লোকাল হোস্ট ইজ এখন পেন্ডিং স্ট্যাটাসে দেখাচ্ছে যে ইট ইজ পেন্ডিং। সো পেন্ডিং থেকে এটা আইদার আনরিচেবল ডাউন অথবা আপে যাবে। সো আমরা একটু ওয়েট করি আনটিল ইট ইজ কমপ্লিট। হ্যাঁ, সো পেন্ডিং স্ট্যাটাসে আছে আমাদের লোকাল হোস্ট। সো আমরা লেটস গো ব্যাক। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে আমরা নাগিওসের ফাইল সিস্টেম নিয়ে আমরা ই করব। এখনো পেন্ডিং আছে, সো এটা একটু সময় লাগবে এটা আপ হতে। সো
আমরা ফাইল সিস্টেম নিয়ে এখন একটু আলোচনা করি যে আমরা নাগিওসটা যে এখন ইনস্টল করলাম, রাইট? সো সিডি, আমরা রুটে চলে গেলাম। এখন আমাদের নাগিওসটা কোথায়, ওয়্যার ইজ নাগিওস? নাগিওস হচ্ছে আমাদের এই ফোল্ডারে ইনস্টল হয়েছে, হ্যাঁ। সো এই ফোল্ডারে এখন আমরা নাগিওসটাকে আমরা চালাতে পারবো এবং আমাদের এই ডেমনস্ট্রেশনের জন্য আমাদের অনেক ফাইল ম্যানিপুলেশন করা লাগবে। সো আমাদের এই ডাইরেক্টরি স্ট্রাকচারটাকে আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে, হ্যাঁ। সো আমরা যদি নাগিওসটা কোথায় ইনস্টল হয়েছে, ইউজার লোকাল নাগিওস, হ্যাঁ। সো আমরা যদি সিডি ইউজার লোকাল নাগিওসে যাই এবং এখানে যদি আমরা লিস্ট করি তাহলে আমরা এই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি, বাইনারি, ইটিসি, ইনক্লুড, libexec, sbin, share bar, হ্যাঁ। তো এটার মধ্যে দুইটা ফোল্ডার ইজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইটিসি এবং libexec। সো ইটিসি এবং libexec এর মধ্যে কি আছে সেটা আমরা একটু পরে দেখব, হ্যাঁ। আমরা libexec এর মধ্যে কি আছে সেটা একটু পরে দেখব, আমরা এখন ইটিসিটা দেখব। সো উই আর গোইং টু গো ইনসাইড ইটিসি। ওকে, সো ইটিসির মধ্যে আমাদের বেশ কয়েকটা ফাইল আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আমার নাগিওস সিএফজি। নাগিওস সিএফজি ইজ দ্য মেইন কনফিগারেশন ফাইল। সো নাগিওস এই ফাইলটাকে প্রথমে চেক করে, সে যে কোনো প্রসেস রান করার আগে সে এই ফাইলটাকে চেক করে, হ্যাঁ। এবং এটার ভিতরে আমার অবজেক্ট আছে, যে আপনাদের খেয়াল আছে যে অবজেক্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম যে দেয়ার আর মেনি কাইন্ডস অফ অবজেক্টস। সো এখন সেই জিনিসটা আমরা দেখবো, হ্যাঁ, যে অবজেক্টস কি। সো আমরা যদি এখন ইটিসিতে যাই, সো ইটিসির মধ্যে আমরা এলএল করি, তাহলে এই যে অবজেক্টস একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং নাগিওস কনফ একটা ফোল্ডার তৈরি হয়েছে, হ্যাঁ। সো nagios.cfg এটাকে আমরা ওপেন করে দেখি যে এটার মধ্যে কি আছে, হ্যাঁ। সো এটার মধ্যে আমাদের আমাদের সব অবজেক্ট ডেফিনিশন গুলো এটার মধ্যে আছে। সো আপনারা দেখবেন যে এখানে কিছু কিছু জিনিস আনকমেন্টেড করা, হ্যাঁ, কমেন্টেড করা মানে এটাকে ব্লক করা, হ্যাঁ। সো এগুলোকে সে রিড করবে না। আর কিছু কিছু জিনিস এখানে রিড করছে, তাই এখানে কি কি রিড করছে, কমান্ডস.সিএফজি। কমান্ডস.সিএফজি হচ্ছে নাগিওস যে কমান্ডস গুলো ইউজ করে। কন্ট্যাক্টস হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস থাকে ওখানে, টাইম পিরিয়ডের মধ্যে আমাদের নাগিওস যে সার্ভিসগুলো সেগুলো কখন কোন টাইমে রান করবে। আর টেমপ্লেটস নিয়ে আমি অলরেডি কথা বলেছি যে টেমপ্লেটস দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি, হ্যাঁ, টেমপ্লেটসকে ইয়া করে। একটা টেমপ্লেট হচ্ছে একটা ইমেজের মতন, হ্যাঁ। তারপরে লোকাল হোস্ট নামে একটা কনফিগারেশন ফাইল, এগুলো সবকিছু নাগিওস আনকমেন্টেড করে রেখেছে। সো এই ফাইলের ভিতরে যে সমস্ত লাইন আমাদের আনকমেন্টেড থাকবে সেই লাইনগুলোই আমরা ড্যাশবোর্ডে দেখতে পাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের নাগিওস কনফিগারেশন ফাইল এবং দিস ইজ আমরা বলতে পারি দিস ইজ দ্য মাদার ফাইল, হ্যাঁ। তারপরে আমরা যদি অবজেক্টস এর ভিতরে যাই, অবজেক্টস এর ভিতরে আমরা আরো কনফিগারেশন ফাইল দেখতে পারবো, যে কমান্ডস, কন্ট্যাক্টস, লোকাল হোস্ট, প্রিন্টার, সুইচ, টেমপ্লেটস এটসেট্রা এটসেট্রা। সো এখন আমরা লোকাল হোস্টটা দেখি যে লোকাল হোস্টের ভিতরে কি আছে। ওকে, সো লোকাল হোস্টে আমাদের এখানে আমরা স্ক্রিপ্টিংটা কিভাবে করি নাগিওসে, হ্যাঁ। স্ক্রিপ্টিংটা হচ্ছে আমরা ডিফাইন হোস্ট গ্রুপ, হ্যাঁ, ডিফাইন সার্ভিস। তো এই এক একটা এলিমেন্ট হচ্ছে এক একটা অবজেক্ট, হ্যাঁ। সো আমাদের যখন আমরা নাগিওস ইনস্টল করব তখন আমাদের এই ফাইলটা, হ্যাঁ, লোকাল হোস্ট.সিএফজি, আমরা এখন এই লেভেলে আছি ফোল্ডারের মধ্যে। তো লোকাল হোস্ট.সিএফজিটা হচ্ছে আমাদের লোকাল যে রিসোর্স, হ্যাঁ, সেই রিসোর্সগুলোকে সে ইয়া করে, অ্যাক্টিভেট করে, হ্যাঁ। সো সেটা অ্যাক্টিভেশন কিভাবে করে, আমাকে লোকাল হোস্ট সে ডিফাইন করছে যে দিস ইজ দ্য লোকাল হোস্ট। আমার ইউজ হচ্ছে লিনাক্স সার্ভার। সো লিনাক্স সার্ভার ইজ আ টেমপ্লেট, হ্যাঁ। আমরা লিনাক্স সার্ভার টেমপ্লেটটাকে ইউজ করে আমরা লোকাল হোস্ট তৈরি করছি, হ্যাঁ। এবং একটা হোস্ট নেম, অ্যালিয়াস, হ্যাঁ, এবং একটা আইপি অ্যাড্রেস থাকবে, এটা হচ্ছে ডিফল্ট আইপি অ্যাড্রেস, হ্যাঁ। তারপরে ডিফাইন হোস্ট গ্রুপ, হ্যাঁ, সে লিনাক্স সার্ভার সে টেমপ্লেট ইউজ করছে,
হ্যাঁ, আমাদের একটা হোস্ট গ্রুপ তৈরি করতে পারি। আমরা এখানে বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারি। সো আপনার এই যে কমেন্ট গুলো যে পাশে আছে এগুলো পড়ে নিবেন, পড়ে নিলে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো দেন ডিফাইন সার্ভিস। এখন দেখেন আমরা এই যে সার্ভিস গুলোকে আমরা ডিফাইন করছি এখানে। হ্যাঁ, সো আমরা দেখি যে আমাদের নাগিওস ড্যাশবোর্ডটা ইজ কি বলে, এই যে আমাদের লোকাল হোস্ট ইজ আপ। এখন কিন্তু আমরা পেন্ডিং থেকে আপে চলে আসছি। হ্যাঁ, সো আমরা স্ট্যাটাসটা কি বা মানে স্ট্যাটাসটা আমরা কিভাবে করতে পারি সেটা মানে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, এটা হচ্ছে একটা অবজেক্ট। সো আমার এই যে নাগিওস ড্যাশবোর্ডে আমরা যা যা দেখতে পাচ্ছি, হোয়াট এভার দ্যাট উই সি ইজ অ্যান অবজেক্ট। হ্যাঁ, সো আমরা যদি হোস্টে ক্লিক করি, হোস্টে ক্লিক করলে আমরা লোকাল হোস্ট পাচ্ছি, রাইট? সো আমাদের বিকজ আমরা জাস্ট একটা মেশিনে আমরা নাগিওস প্লাগইনস ইনস্টল করেছি। সো প্লাগইনস ইনস্টল না করা পর্যন্ত আমার অবজেক্টগুলো আসবে না। হ্যাঁ, সো বিকজ হোস্ট এবং সরি আমার অবজেক্ট এবং প্লাগইনস একই সাথে কাজ করে। আচ্ছা, এখন যদি সার্ভিসেসে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্ভিসেস আমাদের এগুলো অলরেডি আপ হয়ে গেছে, এগুলো পেন্ডিং স্ট্যাটাসে ছিল। সো কারেন্ট লোড, কারেন্ট ইউজার, এইচটিটিপি, পিং। সো আমরা যে ফাইলটা ওপেন করলাম, রাইট, এই যে পিং, হ্যাঁ, এই পিংটা হচ্ছে সেই অবজেক্টটা, রাইট? সো আমরা পিং এর ভিতরে যদি যাই, এখানে আরো অনেক ইনফরমেশন আমরা পাবো। হ্যাঁ, সো সো আমরা কারেন্টলি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা প্রসেসকে আমরা মনিটর করতেছি আমাদের লোকাল হোস্টে। সো এখানে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে সোয়াপ ইউসেজ। সোয়াপ ইউসেজটা ক্রিটিক্যাল দেখাচ্ছে। সো আমাদের এখানে মেসেজ কি আসছে যে সোয়াপ ক্রিটিক্যাল 0% ফ্রি, 0 মেগাবাইটস আউট অফ 0 মেগাবাইটস। সোয়াপ ইজ আইদার ডিসেবল, নট প্রেজেন্ট, অর অফ 0 সাইজ। সো সোয়াপটা কি? হোয়াট ইজ সোয়াপ? কেউ বলতে পারবেন আমাকে? এক্সটেন্ডেড মেমরি, উইন্ডোজে যেরকম এক্সটেন্ডেড মেমরি থাকে, এটা হচ্ছে একটা ক্যাশ। ইট ইজ আ ক্যাশ ক্যাশ। মেমরি। জি, ক্যাশ। ওকে, সো আমরা এখন এটাকে এক্সিট করি। সো আমরা যদি দেখি আমরা মেমরি কিভাবে চেক করি, হোয়াট ইজ দ্য কমান্ড? ডাজ এনিবডি নো? ফ্রি দিয়েও দেখতে পাবো। ফ্রি। ভেরি গুড, ফ্রি ড্যাশ এম। এই যে দেখেন সোয়াপ মেমরি আমার 0। সো আমরা যখন একটা EC2 ইনস্ট্যান্স স্পিন আপ করি, হ্যাঁ, এটা হচ্ছে আমার এখন আপনারা যদি ভিএম বক্সে আপনারা এটাকে করেন, অ্যাক্টিভেট করেন, তাহলে আপনাদের হয়তো সোয়াপ মেমরি থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি ঠিক শিওর না, আমি চেক করে দেখিনি। বাট সোয়াপ মেমরিটা আমার EC2-তে আমি যদি সেটাকে কাস্টমাইজ না করি বা ডিফাইন না করি, তাহলে আমার সোয়াপ মেমরি 0 থাকবে। সো দ্যাট ইজ ওয়াই আমার এই অ্যালার্মটা আসছে। এই যে সোয়াপ মেমরি ক্রিটিক্যাল। হ্যাঁ, সো এটা বাই ডিফল্ট ক্রিটিক্যাল। এটা দেখে আপনারা মানে অ্যালার্ম হবেন না যে কেন ক্রিটিক্যাল। হ্যাঁ, ওকে, সো এটা গেল, অ্যান্ড দেন লেট আস গো ব্যাক টু দ্য ফাইল সিস্টেম। এলএল ক্লিয়ার। সো আমরা লোকাল হোস্ট দেখলাম, রাইট? এখন আমরা টেমপ্লেটস দেখি, রাইট? টেমপ্লেটসের মধ্যে আমাদের কি কি আছে। সো আমাদের এই ফাইল সিস্টেম এবং ফোল্ডার সিস্টেমটাকে আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, বিকজ এই ফোল্ডার এবং ফাইল সিস্টেমই আমরা ম্যানিপুলেট করে আমরা নাগিওস অপারেট করব, রাইট? সো এটার মধ্যে আমার টেমপ্লেটের মধ্যে আমার কিছু ডিফাইন কন্ট্যাক্ট, ডিফাইন হোস্ট, হ্যাঁ, সো আমার একটা কন্ট্যাক্টস আছে, যে কন্ট্যাক্টস আমার এটার মধ্যে আমি নোটিফিকেশনের জন্য এই টেমপ্লেটটাকে ব্যবহার করব, মানে নাগিওস ব্যবহার করব এই টেমপ্লেটটাকে আমি। তো এটা অটোমেটিক্যালি ব্যবহার হয় বা অটোমেটিক্যালি জিনিসটা ইউটিলাইজেশন হয়। সো হোস্টের মধ্যে হচ্ছে জেনেরিক হোস্ট একটা টেমপ্লেট, রাইট? তারপরে লিনাক্স সার্ভার ইজ আ টেমপ্লেট, রাইট? উইন্ডোজ সার্ভার ইজ অ্যানাদার টেমপ্লেট, হ্যাঁ, জেনেরিক প্রিন্টার ইজ অ্যানাদার টেমপ্লেট, জেনেরিক সুইচ ইজ অ্যানাদার টেমপ্লেট। তো আমাদের টেমপ্লেটের ভিতরে কি কি থাকে সেটা আমরা একটু দেখি। সো ইউজ হচ্ছে জেনেরিক হোস্ট। সো একটা টেমপ্লেট আরেকটা টেমপ্লেটকে ইউজ করতে পারে, যেমন উইন্ডোজ সার্ভার জেনেরিক হোস্টকে ইউজ করে। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে এভাবে নেস্টেড। হ্যাঁ, সো জেনেরিক হোস্টের মধ্যে কি আছে, যে আমাদের চেক পিরিয়ড আমরা 24/7 এটাকে আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তারপরে আমাদের ইন্টারভেল হচ্ছে
5, হ্যাঁ। সো অ্যাক্টিভলি চেক দ্য হোস্ট এভরি 5 মিনিটস, প্রতি 5 মিনিটে সে এটাকে রিফ্রেশ করবে, হ্যাঁ। ইন্টারভাল রিট্রাই, সো রিট্রাই ইন্টারভাল হচ্ছে যদি আমাদের কোনো ফেলিয়ার হয় তাহলে ইন দ্যাট কেস সে প্রতি 1 মিনিটে সেটাকে চেক করবে। আমরা সেটাকেও চেঞ্জ করতে পারি, হ্যাঁ। আমরা টেমপ্লেটে চেঞ্জ করতে পারি, অথবা আমরা যখন অবজেক্টটাকে ডিফাইন করব তখন আমরা সেটাকে চেক করতে পারি। এখন টেমপ্লেটে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের প্রত্যেকটা অবজেক্ট যে আমরা তৈরি করব, হ্যাঁ, তো অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে এই টেমপ্লেটের একটা ইনস্ট্যান্স, রাইট। সো তখন প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য তখন আমাদের এই টাইমটা চেঞ্জ হয়ে যাবে। সো এই টেমপ্লেটটাতে আমাদের কোনো চেঞ্জ করাটা ঠিক হবে না, হ্যাঁ। টেমপ্লেটটা যেভাবে আছে সেভাবে উই শুড কিপ ইট অ্যাজ ডিফল্ট, হ্যাঁ। তো তারপরে হচ্ছে আপনার ম্যাক্সিমাম চেক অ্যাটেম্প্ট 10 বার সে চেক করবে। চেক কমান্ড, হ্যাঁ, চেক হোস্ট অ্যালাইভ হচ্ছে আমার কমান্ডটা। তারপর নোটিফিকেশন পিরিয়ড, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলো, দিস আর অল দ্য স্টাফ দ্যাট উই হ্যাভ, হ্যাঁ। সো এখানে আমাদের আর কি কি টেমপ্লেট আছে, আমাদের সার্ভিস, জেনারিক সার্ভিস নামে একটা টেমপ্লেট আছে, এখানে আরো অপশনস আছে, লট অফ অপশনস। সো এগুলো আপনারা সময় নিয়ে আপনারা ঘেটে 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 দেখতে পারেন, হ্যাঁ। এবং আমার লোকাল সার্ভিস নামে আরেকটা টেমপ্লেট আছে, এবং সেটা হচ্ছে জেনারিক সার্ভিসকে ইউজ করে। ওকে, সো টেমপ্লেট আমরা বুঝলাম। এখন আমরা লেট আস গো এন্ড লুক অ্যাট কমান্ডস। ওকে, সো আমরা এই কমান্ডসটা কি করি, কমান্ডসটা দিয়ে যে এই যে নোটিফাই হোস্ট বাই ইমেল ইজ আ কমান্ড, হ্যাঁ। সো আমরা এই কমান্ডসটা দিয়ে আমরা প্লাগইন গুলোকে অ্যাক্টিভেট করি বা প্লাগইন গুলোকে ইনভোক করি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার কমান্ডের সিনট্যাক্স, এগুলো হচ্ছে আমার ডিফল্ট কমান্ডস। আমরা কমান্ড এই ফাইলটার মধ্যে আমরা নতুন কমান্ড ডিফাইন করতে পারবো আর নতুন কমান্ড তৈরি করতে পারবো, হ্যাঁ। তারপরে এই যে চেক হোস্ট অ্যালাইভ, হ্যাঁ। সো চেক হোস্ট অ্যালাইভ কি প্লাগইন ইউজ করছে, সে চেক প্লাগইন ইউজ করছে, আমরা প্লাগইন গুলো একটু পরে দেখব। এবং চেক ডিস্ক, চেক লোড, চেক প্রসেস, চেক ইউজার্স, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন কমান্ড সে ইউজ করছে। সো এই কমান্ড গুলো আমরা ডিফাইন করি কোথায়, কমান্ডস ডট কনফিগারেশন ফাইলে। সো কমান্ডস গুলো হচ্ছে আমার একটা অবজেক্ট। ওকে, সো এটা বোঝা গেল। এখন আমরা আবার ব্যাক করি, সরি, হ্যাঁ। সো তারপরে আমরা কমান্ডস, লোকাল হোস্ট দেখলাম, কমান্ডস দেখলাম, এখন আমরা লোকাল কন্ট্যাক্টস দেখি যে হোয়াট ইজ কন্ট্যাক্টস, কন্ট্যাক্টসের ভিতরে আমাদের কি আছে। সো এই যে কন্ট্যাক্টসের ভিতরে আমার এখানে বাই ডিফল্ট ইমেল আমি এখানে চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে ইমেল, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে আমি নোটিফিকেশন এখানে পাবো। বাট আমরা আজকে নোটিফিকেশন নিয়ে কাজ করব না, আমাদের অত সময় নেই এত কিছু দেখার জন্য। এবং আমরা একটা নোটিফিকেশন গ্রুপ তৈরি করতে পারবো। সো আমরা যদি একটা নতুন গ্রুপ তৈরি করতে চাই বা নতুন কন্ট্যাক্টস তৈরি করতে চাই, তাহলে আমরা এটাকে কপি করে, জাস্ট এই পুরো জিনিসটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে নতুন আরেকটা ইয়া তৈরি করতে পারি। এখানে আমরা কন্ট্যাক্ট নেমটাকে চেঞ্জ করে দিব। এখানে আমি আমার নেম দিতে পারি ইউজ, এটা হচ্ছে জেনারিক কন্ট্যাক্ট যে টেমপ্লেটটা আপনাদেরকে একটু আগে দেখালাম, সেই টেমপ্লেটটাকে ইউজ করবে। এবং এখানে আমি আমার নাম দিতে পারি অ্যালিয়াস, এবং আমার ইমেল অ্যাড্রেস দিতে পারি, রাইট। তাহলে আমার কন্ট্যাক্টসটা তৈরি হয়ে যাবে। ওকে, সো আমি এভাবে কন্ট্যাক্টস তৈরি করব নোটিফিকেশনের জন্য। সো দিস ইজ ফর নোটিফিকেশন, অলরাইট। সো আমাদের প্রিন্টার দেখার দরকার নাই, সুইচ দেখার দরকার নাই, টেমপ্লেটস আমরা দেখলাম। টাইম পিরিয়ড, আচ্ছা টাইম পিরিয়ডটা আমরা দেখি। আচ্ছা, টাইম পিরিয়ড হচ্ছে ডিফাইন টাইম পিরিয়ড 24/7, হ্যাঁ। অ্যালিয়াস হচ্ছে 24 আওয়ার্স আ ডে, হ্যাঁ। সো এটা একটা টাইম পিরিয়ড। সো টাইম পিরিয়ডটা হচ্ছে টেমপ্লেটের মতনই, এটাকে টাইম ডেফিনিশন যে আমরা যে চেক করছি আমাদের ইন্টারভেলটা, হ্যাঁ, ওয়ার্ক আওয়ার্স একটা টেমপ্লেট, হ্যাঁ, টাইমের টেমপ্লেট। তো তারপরে হলিডেজ আছে, এখানে বিভিন্ন ইয়ে আছে। আমরা যে কোনো কি বলে, আমরা এই জাস্ট এই নামটাকে যদি ইউজ করি, হ্যাঁ, তাহলে আমরা টাইম পিরিয়ডটাকে ডিফাইন করতে পারবো, হ্যাঁ। সো 24/7 আমরা এটা যখন আমরা অবজেক্ট ডিফাইন করব তখন এই টাইম পিরিয়ড দিয়ে আমরা 24/7 দিতে পারি। তার মানে সে এই টেমপ্লেটটাকে তখন সে ইউটিলাইজ করবে, হ্যাঁ। তো দেখেন
নাগিওজে একটা ফাইল আরেকটা ফাইলের সাথে এভাবে কানেক্টেড। তো একটা ফাইল আরেকটা ফাইলকে সে ইউজ করছে। কি হলো? হ্যাঁ, ওকে। সো আমরা ইটিসির ভিতরে আমাদের কি থাকে? ইটিসির ভিতরে আমাদের মেইন কনফিগারেশন ফাইলটা থাকে, যে কনফিগারেশন ফাইল অন্য কনফিগারেশন ফাইলগুলোকে চালায়, হ্যাঁ, বা অন্য কনফিগারেশন ফাইলগুলোকে সে ইনভোক করে। সো আমরা নাগিওস সিএফজি দেখলাম, তো নাগিওস সিএফজি নিয়ে আমরা কাজ করব। তো নাগিওস সিএফজিতে যে সমস্ত আমরা অবজেক্টকে আমরা আনকমেন্টেড করব, সেই অবজেক্টগুলো অ্যাপিয়ার করবে, রাইট, অন আওয়ার নাগিওস ড্যাশবোর্ড। হ্যাঁ, so all these objects are defined inside our configuration file. তারপর অবজেক্টস এর মধ্যে আমরা কি কি আছে সেগুলো দেখলাম। হ্যাঁ, সো অল দ্যাট স্টাফ ইজ রাইট হিয়ার। সো আপনারা এই ডায়াগ্রামটা আমি তৈরি করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা নাগিওস ফাইল সিস্টেমটা কিভাবে কাজ করে। ওকে, সো নাগিওস ইজ ইনস্টল আন্ডার ডিরেক্টরি ইউজার লোকাল নাগিওস। সো আমরা এই কি বলে আপনার যে মানে স্লাইডটা আছে, এই স্লাইডটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মনে থাকবে জিনিসগুলো। হ্যাঁ, সো আন্ডার দিস ডিরেক্টরি, আচ্ছা এখন আরেকটা ডিরেক্টরি আমরা চেক করি নাই, সেই ডিরেক্টরিটা হচ্ছে লিভ এক্সেক। লিভ এক্সেক ডিরেক্টরিটা এক্স্যাক্টলি কি? আমরা তাহলে লিভ এক্সেকে আমরা কোথায় আছে? এটা হচ্ছে নাগিওস এর মধ্যে আছে। সো আমাদের দুইটা লেভেল উপরে যেতে হবে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন এই অবজেক্টস এর মধ্যে আছি, রাইট, উই আর ইনসাইড অবজেক্টস। হ্যাঁ, সো আমরা এখন দুইটা লেভেল উপরে যাব। সো সিডি ডট 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 ডট, এই যে নাগিওসে আমরা ব্যাক করলাম, এলএস আমরা লিভ এক্সেক এখন ডিরেক্টরিতে ঢুকবো, সিডি লিভ এক্সেক। তো লিভ এক্সেকের মধ্যে আমার কি আছে? লিভ এক্সেকের মধ্যে আমার সব প্লাগইন গুলো আছে। হ্যাঁ, সো এলএস, হ্যাঁ, এই যে এই প্লাগইন গুলোকে আমি ইউজ করছি, রাইট। সো এই প্লাগইন গুলো কোথায়? এই প্লাগইন গুলো আমি যদি আবার ইফ আই গো ব্যাক টু মাই আর্কিটেকচার, এই যে দিস আর দ্য প্লাগইনস। এই প্লাগইন গুলো হচ্ছে আমার নাগিওস সার্ভারের ভিতরে। হ্যাঁ, এই যে সার্ভারের ভিতরে আমার এই প্লাগইন গুলো আমি ইউজ করব টু চেক দ্য স্ট্যাটাস অফ ইউনো দ্য রিসোর্সেস ইনসাইড মাই সার্ভার। হ্যাঁ, তো আমি যদি আরেকটা সার্ভার তৈরি করি, হ্যাঁ, তাহলে ইন দ্যাট কেস আমাকে সেখানেও প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমার এখানে প্লাগইনটা হয়ে গেছে, রাইট। সো আমার এখানে কি কি আমি কমপ্লিট করলাম? আমার এখানে আমি নাগিওস কোর ইনস্টল করলাম, প্লাগইন ইনস্টল করলাম, এখনো এজেন্ট আমি ইনস্টল করি নাই। এজেন্টটা ইনস্টল করব আমরা একটু পরে। ওকে, সো লেট আস গো ব্যাক টু দ্য প্রেজেন্টেশন ফাইল সিস্টেম। সো এখন প্লাগইন আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের টোটাল 50টা প্লাগইন আমাদের ইনস্টল হবে। সো আমাদের 50টার একটু বেশি আছে আর কি। সো দেন নাগিওস ফাইল সিস্টেম, আমরা ফাইল সিস্টেমটা বুঝেছি যে the etc directory is the main operational directory and contain Nagios configuration file and object directory। হ্যাঁ, সো অবজেক্ট ডিরেক্টরিটা Nagios configuration ফাইলটা আমরা সবকিছুই দেখলাম। all the object resources in Nagios are defined inside Nagios configuration file. This file determines what kind of objects resources can be declared on the dashboard, which can be a server, হ্যাঁ, লিনাক্স আর উইন্ডোজ সার্ভার, লগ ফাইলস, প্রিন্টার্স, রাউটার, সুইচেস এক্সেট্রা। এই যে কনফিগারেশন ফাইল আমরা যেটা দেখলাম, এই যে নাগিওস সিএফজি, এটার ভিতরে যে আনকমেন্টেড করা, মনে আছে আপনাদের? হ্যাঁ, সো এই জিনিসটাকে আমরা ইউজ করব, হ্যাঁ, আমাদের নেক্সট ডেমোর জন্য। ওকে, সো each element inside Nagios dashboard is an object and stored inside the object directory under extension CFG. So CFG extension আলা যে কয়টা জিনিস সেগুলো হচ্ছে আমাদের object. These are the configuration files. All Nagios objects reside inside the CFG file. হ্যাঁ, সো আমরা এই ডিরেক্টরিতে যদি যাই, আমরা অলরেডি গিয়েছি, রাইট। সো এই যে পিং, হ্যাঁ, আমরা যদি এই যে লোকাল হোস্ট, সো লেট আস গো ব্যাক এগেন। cd etc cd objects, right, objects এর মধ্যে লোকাল হোস্ট, so vim লোকাল হোস্ট,
আচ্ছা, সো পিংটা কোথায়? এই যে সেই পিংটা, রাইট? সো পিংটা হচ্ছে একটা অবজেক্ট ডিফাইন করেছে এবং পিংটা কি করছে? সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে পিং। সো আমি যদি ইফ আই গো ব্যাক টু মাই ড্যাশবোর্ড অ্যান্ড লুক এট সার্ভিস, এই যে পিং। সো এই পিংটা ডিফাইন কোথায় হচ্ছে? ডিফাইন হচ্ছে আমার it is being defined in local host, রাইট? লোকাল হোস্টে পিংটা আমরা পাচ্ছি। সো এই পিংটাই হচ্ছে ড্যাশবোর্ডে ডিসপ্লে করছে। সো আমরা এইখানে যদি আরেকটা সার্ভিস অ্যাড করি, ইফ উই অ্যাড অ্যানাদার সার্ভিস, হ্যাঁ, আমরা যদি আরেকটা সার্ভিস ডিফাইন করি, হ্যাঁ, তাহলে সেই সার্ভিসটা উইল অ্যাপিয়ার অন দ্য ড্যাশবোর্ড। ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ নাগিওস ওয়ার্ক। ওকে, এখন আমরা সার্ভিস স্ট্যাটাসটা বুঝবো যে হোয়াট ইজ সার্ভিস স্ট্যাটাস। হ্যাঁ, সার্ভিস স্ট্যাটাস হচ্ছে যে আমরা নাগিওস ড্যাশবোর্ডে এই যে এখানে সার্ভিস স্ট্যাটাস, হ্যাঁ, সো আমাদের দুই ধরনের সার্ভিস স্ট্যাটাস আছে। একটা হচ্ছে a host status can have 4 states. So হোস্টের স্ট্যাটাসটা কি? হোস্টের স্ট্যাটাসটা হচ্ছে ইফ উই গো টু হোস্ট, যেটা হচ্ছে আমাদের মেশিনটা। সো মেশিনটা আমাদের আপ নাকি এটা ডাউন নাকি এটা আনরিচেবল নাকি এটা পেন্ডিং স্টেট, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট ডিফাইন করে সার্ভিস স্ট্যাটাস, রাইট? সো আমাদের 4টা স্টেট আছে। সো আ সার্ভিস স্ট্যাটাস ক্যান হ্যাভ সো একটা হচ্ছে হোস্ট স্ট্যাটাস আর একটা হচ্ছে আমাদের সার্ভিস স্ট্যাটাস, রাইট? দের আর 5 স্টেটস। সো পেন্ডিং স্টেট, ক্রিটিক্যাল স্টেট, আননোন স্টেট, ওয়ার্নিং স্টেট এবং ওকে স্টেট। হ্যাঁ, সো আমরা সার্ভিস স্ট্যাটাসটাকে কোথায় ডিফাইন করি? এটাকে ডিফাইন করি হচ্ছে এই যে আমরা একটু আগে সার্ভিসেস দেখলাম, সার্ভিসেসের মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করি যে আমার ডিস্ক ইউটিলাইজেশন যখন 20% রিমেইনিং, হ্যাঁ, তখন আমার আমি সেটাকে একটা ওয়ার্নিং হিসাবে সেটাকে আমি পাস করব, এই যে ড্যাশ ডাব্লিউ, হ্যাঁ, একটা আর্গুমেন্ট পাস করছি, সেটা হচ্ছে 20%। তারপরে আমি প্যারামিটার সেখানে পাস করছি, রাইট? আর 10% হচ্ছে আমার আরেকটা আর্গুমেন্ট, সেটা হচ্ছে ক্রিটিক্যাল। সো ড্যাশ সি মানে ক্রিটিক্যাল। সো আমার যদি ডিস্কের স্পেসটা 20% হয় তাহলে আমি ক্রিটিক্যাল সেটাকে ইয়া করছি। আর যদি যদি 10% রিমেইনিং থাকে, মানে যদি 10% রিমেইনিং থাকে, সো এই যে আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এখানে, এই যে সো 80% ইউটিলাইজেশন হয়ে গেছে, আমার 20% রিমেইনিং। সো আমার 20% যখন রিমেইনিং আছে, সো তখন আমি কি করছি? তখন আমি সেটাকে একটা ওয়ার্নিং হিসাবে আমি সেটাকে প্রেজেন্ট করছি, রাইট? আমার ড্যাশবোর্ডে তখন সেটা সার্ভিসে যদি আমি যাই, তাহলে আমার রুট পার্টিশনে আমি দেখবো যে এখানে একটা ওয়ার্নিং আসছে, রাইট? অ্যান্ড দেন আমার যদি 10% ফিল আপ হয়ে, মানে 10% বাকি থাকে, 90% ফিল আপ হয়ে যায়, তখন আমার ক্রিটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমার সার্ভিস স্টেট, হ্যাঁ, নাগিওসের। ওকে, সো সার্ভিস স্টেট সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, সো আমাদের জাস্ট অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার আমাদের নাগিওসটা কিভাবে কাজ করে আমাদের এটা জানলেই হবে। আমাদের নাগিওসে এক্সপার্ট হতে হবে না। হ্যাঁ, এবং নাগিওস দিয়ে আমরা কিভাবে একটা নতুন হোস্ট আমরা মনিটর করতে পারি, আমরা অতটুকু আমাদের জানলেই হবে। হ্যাঁ, সো নাগিওস রিমোট প্লাগইন এক্সিকিউটর, NRPE. NRPE allows you to remotely execute Nagios plugins on other Linux machines. This allows you to monitor remote machine metrics such as disk usage, CPU load, etc. Huh? So it can communicate with some of the Windows agent add-ons, so you can execute scripts and check metrics on remote Windows. So আমরা NRPE দিয়ে আমরা এটা, NRPE টা কি? NRPE টা হচ্ছে আমাদের এজেন্ট, রাইট? সো নাগিওস সার্ভারে আমাদের একটা NRPE এজেন্ট থাকে এবং আমাদের হোস্টে একটা NRPE এজেন্ট থাকে। হ্যাঁ, সো হোস্ট তখন প্লাগইন ইউজ করে, আমরা প্লাগইন হোস্টের ভিতরে ইনস্টল করি। হ্যাঁ, সেটা ছোট্ট একটা কমান্ড দিয়ে আমরা ইনস্টল করি। ইনস্টল করলে তখন আমাদের NRPE সার্ভিসটা আপ হয়ে যায়। NRPE সার্ভিসটা আপ হয়ে গেলে তখন আমরা হোস্টের ভিতরে কি কি অবজেক্ট থাকবে
বা কি কি আমরা সার্ভিসেস আমরা এখানে ডিফাইন করব, সেখানে আমরা হোস্টে ম্যানিপুলেশন করতে পারি। এবং তখন হোস্ট সেই সার্ভিসগুলোকে সে চেক করবে। সে ডিস্ক চেক করতে পারে, সিপিইউ চেক করতে পারে, মেমোরি চেক করতে পারে। তখন সে রেজাল্টটা এনআরপি কে দিবে। এনআরপি তখন সে রেজাল্টটা আমার কি বলে নাগিওস ড্যাশবোর্ডে সেটাকে, সো তখন নাগিওস সেটাকে প্রসেস করবে, এই রেজাল্টটাকে প্রসেস করে তখন সে সেটাকে ডিসপ্লে করবে আমাদের ড্যাশবোর্ডে। সেটাই আমরা এখন দেখব। ওকে, রাইট। সো আমরা জাস্ট এখন কি করব সেই জিনিসটা অ্যানোটেশন করি। ওকে, সো আমাদের এজেন্টের নামটা কি? হোয়াট ইজ দ্য নেম অফ দি এজেন্ট? এজেন্টের নামটা হচ্ছে NRPE। NRPE। সো এই NRPE এজেন্টটা আমরা এখন ইনস্টল করব। হ্যাঁ, এবং আমরা প্লাগইনসটা ইনস্টল করব। ওকে, সো এখন আমরা রিমোট হোস্ট নিয়ে কাজ করব। কানেক্ট টু ইউর রিমোট হোস্ট মেশিন। সো দিস ইজ দ্য পার্ট যেখানে আপনাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, এখানে একটা মিস্টেক করলে কিন্তু আর কাজ করবে না। হ্যাঁ, সো আমি আপনাদেরকে এই জিনিসটা এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে আপনারা এটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। হ্যাঁ, সো আমরা এখন হোস্ট মেশিনে যাব। আমি সাইডে রেখে দিই। ওকে, অলরাইট। সো আমরা রুটে আছি, রাইট? আমরা উই আর ইন দ্য রুট। হ্যাঁ, তো এখন আমরা সুডো apt-get আপডেট। হ্যাঁ, রুটে থাকলে আমাদেরকে সুডো ইউজ করতে হয় না। সো apt-get আপডেট আমরা আপডেট করব। আগে প্রথমে আপডেট করে তারপরে আমরা ইনস্টল -y নাগিওস nrp সার্ভার এবং নাগিওস প্লাগইনস। তো এখন আমরা কি করছি? আমরা হোস্টে আমরা এজেন্টটাকে ইনস্টল করছি এবং আমরা নাগিওসের প্লাগইনস ইনস্টল করছি, যে প্লাগইনস দিয়ে আমরা ওই হোস্টের রিসোর্সকে মনিটরিং করতে পারবো। ওকে, তো নেক্সট আমরা কি করব? এটা ইনস্টল করার পরে আমাদেরকে কিছু মডিফিকেশন করতে হবে। মডিফাই দি এনআরপি কনফিগারেশন ফাইল। সো আমাদের একটা কনফিগারেশন ফাইল তৈরি হবে। হ্যাঁ, সো আমাদেরকে এই ফোল্ডারে যেতে হবে। ওকে, সো আমাদের কোনো এরর আসে নাই। সো আমাদের এজেন্টটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারে যাব। এই ফোল্ডারে গিয়ে আমরা এলএস করব। এলএস করে এই যে আমাদের nrp.cfg। এখন এই ফোল্ডারটাকে আমাদের কিছু ম্যানিপুলেশন করতে হবে। হ্যাঁ, তো আমরা এটাকে ভিম দিয়ে, ওকে, সো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আরেকটা কনফিগারেশন ফাইল। এখানে কিছু আমাদের অবজেক্ট ডিফাইন করা আছে, রাইট? সার্ভার পোর্ট 566। সো এনআরপি এজেন্ট কি ইউজ করে? পোর্ট নাম্বার 566 ইউজ করে, রাইট? ওকে, সো আমাদের অ্যালাউড হোস্ট, এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে আমরা একটা নতুন আইপি অ্যাড্রেস অ্যাড করব। হ্যাঁ, আমরা এই আইপি অ্যাড্রেসটাকে
ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা আইপি অ্যাড্রেস অ্যাড করব। সেটা কোন আইপি অ্যাড্রেস হবে? সার্ভারের আইপিটা দেবো আমি। ভেরি গুড। সো আমরা সার্ভারের আইপি অ্যাড্রেস অ্যাড করব। আচ্ছা, সো এখানে ভিম করলাম অ্যাড দ্য নাগিওস সার্ভার আইপি অ্যাড্রেস সেপারেটেড বাই কমা দেন সেভ এক্সিট। এখন আমি জিনিসটাকে এভাবে সেভ করেছি, বাট আমি যাতে কোনো মানে ইস্যুস না অ্যারাইজ করে আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আমার লাগবে না। হ্যাঁ, সো আমি সার্ভারটাকে আমি সার্ভারটা আমার কোথায়? সার্ভারটা হচ্ছে আমার EC2 ইনস্ট্যান্স সার্ভার, নাগিওস সার্ভারের দিস ইজ দ্য পাবলিক আইপি, রাইট? সো এই পাবলিক আইপিটা আমি এখানে পেস্ট করে দিলাম। আমার আর কোনো কাজ আছে এখানে? হ্যাঁ, আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার আরো 2টা অবজেক্ট আমাকে এটার ভিতরে ডিফাইন করতে হবে। যে সার্ভারের হোস্টের ভিতরে সে সোয়াপ মেমোরি এবং রুট পার্টিশন, হ্যাঁ, এই 2টা জিনিস সে চেক করবে, রাইট? সো এই 2টা আমাকে কপি করতে হবে। কপি করে আমাকে এই ফাইলের মধ্যে জাস্ট অ্যাপেন্ড করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। সো আমি যদি স্ক্রোল ডাউন করি, আমি আইপি অ্যাড্রেসটা বসালাম, এই যে এই জায়গাতে আমাকে এটা অ্যাপেন্ড করে দিতে হবে। হ্যাঁ, এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পাথটা ঠিক আছে কিনা, ইউজার লিভ নাগিওস প্লাগইনস, হ্যাঁ, এই পাথটা আমাদের ঠিক আছে কিনা। সো আমরা এই পাথে যাব, উই আর গোয়িং টু গো ইন দিস পাথ। সো আমি পাথটাকে কপি করি। ওকে, সো এখন আমাদের কিন্তু কাজ শেষ এখানে। হ্যাঁ, সো আমরা এটাকে সেভ করব এখন WQ। সো মেক শিওর আপনারা এই জিনিসটাকে সেভ করেন। হ্যাঁ, অলরাইট, সো গেল। নাও আমরা সিডি, আমরা এই পাথে যাব। এই পাথের মধ্যে আমাদের কি আছে? এই পাথটা কোথায়? ওয়্যার ইজ দিস পাথ? আমরা এখন কোথায় আছি? আমরা এখন হোস্টের Host এ ভিতরে, আছে। রাইট? সো এই যে দেখেন, আমার সব যে প্লাগইন গুলো, যে ডিফল্ট প্লাগইন গুলো, এই প্লাগইন গুলো নাগিওস প্লাগইনস আমার এই পাথের মধ্যে সেভ হয়ে আছে, রাইট? আমরা এইখান থেকে এই বাইনারি ফাইলগুলোকে ইউজ করছি ইন আওয়ার কমান্ডস। আমরা যে কমান্ডগুলো পাস করছি আমাদের এক একটা সার্ভিস চেক করার জন্য, সেই কমান্ডগুলো আমরা কোত্থেকে নিচ্ছি, আম, কোন মডিউল ইউজ করছি, আমরা এই প্লাগইনগুলোকে ইউজ করছি বা এই মডিউলগুলোকে ইউজ করছি, রাইট? ওকে, সো লেট আস গো ব্যাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেস্ট নাগিওস চেক। হ্যাঁ, আমরা এই কমান্ডটা দিয়ে চেক করব যে আমাদের ওকে আছে কিনা, ইফ দিস ইজ ওকে অর নট। হ্যাঁ, সো প্রক ইজ ওকে। সো আমাদের যদি ওকে না থাকে তাহলে আমাদেরকে এই জিনিসটা একটু বাড়াতে হবে, এটাকে আমাদের 200 করতে হবে, এটাকে 250 করতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ড্যাশ ডাব্লিউ, মানে হচ্ছে কি, হোয়াট ইজ ড্যাশ ডাব্লিউ? ওয়ার্নিং। আমাদের নাগিওস ড্যাশবোর্ডে যে ওয়ার্নিংটা, এই ওয়ার্নিংটাকে আমরা ডিফাইন করি ড্যাশ ডাব্লিউ দিয়ে। এখন এখানে আমরা একটা প্যারামিটার পাস করি, একটা ভ্যালু পাস করি, রাইট? সো আমাদের প্রসেস যদি 150 থাকে, হ্যাঁ, তাহলে সে এই চেক প্রক, এই প্লাগইনটাকে সে ইউজ করবে, রাইট? চেক প্রকটা কোথায়? চেক প্রকটা আমরা এখানে এখানে পাবো। হ্যাঁ, ওয়্যার ইজ চেক প্রক? এই যে চেক প্রক, দিস ইজ দ্য প্লাগইন। আমরা এই প্লাগইনটাকে ইউজ করছি। হ্যাঁ, এই প্লাগইনটাকে ইউজ করে আমরা এই কমান্ডটা দিচ্ছি এবং আমরা দেখছি যে আমাদের প্রসেস ঠিক আছে কিনা। সো দিস ইজ ওকে, দিস ইজ ফাইন। এখন আমাদেরকে জিনিসটাকে অ্যাক্টিভেট করতে হলে আমাদেরকে একটা রিস্টার্ট করতে হবে, systemctl রিস্টার্ট এনআরপি সার্ভার। তো আমরা যে এজেন্টটা ইনস্টল করলাম সেই এজেন্টটাকে এখন আমাদের রিস্টার্ট করতে হবে এবং আমরা যে এই ফাইল ম্যানিপুলেশন করলাম, হ্যাঁ, nrpe.cfg, এটাকে যে চেঞ্জ করলাম, এটা চেঞ্জটাকে আমাদেরকে কি বলে অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে এটাকে রিস্টার্ট করতে হবে। সো এটা রিস্টার্ট করলাম। ওকে, সো আমাদের এই স্টেপটা শেষ। ওকে, নেক্সট হচ্ছে মনিটরিং এ রিমোট সার্ভার। আমাদেরকে কিছু ফায়ারওয়াল, ও আমাদের কাজ এখন শেষ হয়নি, আমাদের ফায়ারওয়াল ইনস্টল করতে হবে।
প্রথমে আমাদেরকে ফায়ারওয়ালটা ইনস্টল করতে হবে। ফায়ারওয়াল ডি, এটাকে উই হ্যাভ টু ইনস্টল ইট। ওকে, সো ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমাদের কারণ এনআরপিটা হচ্ছে এই পোর্ট 566 টিসিপি, এইটাকে সে ইউজ করে। সো এটাকে সে একটা ফায়ারওয়াল তার দরকার পড়ে। সো ফায়ারওয়ালটা হচ্ছে আমার পোর্টটাকে চেক করবে, পোর্টটাকে ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিকটাকে ফায়ারওয়াল চেক করে দেখে যে ইট ইজ ওকে অর নট। হ্যাঁ, তখন সে সেই মেসেজটাকে অ্যালাউ করে, রাইট? সো সাকসেস। তারপরে আমার ফায়ারওয়ালটাকে রিলোড করতে হবে। এবং আমার আইপি টেবিল ডিফাইন করতে হবে। ওকে, এখন কি বলছে? সুইচ টু নাগিওস সার্ভার অ্যান্ড ইনস্টল এনআরপি প্লাগইন। ওকে, সো এখন আমি কি করব? এখন আমি এটাকে মিনিমাইজ করে দিয়ে আমি সার্ভারে যাব। সার্ভারে গিয়ে এখন আমি এই এনআরপি এজেন্টটাকে ইনস্টল করব। ঠিক আছে, কারণ আমার এনআরপি এজেন্ট যদি আমার হোস্টে থাকে, আমাকে সার্ভারেও রাখতে হবে। ওকে, তো এটা ইনস্টল হলো। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মনিটরিং আর রিমোট সার্ভার। হ্যাঁ, so continued. So edit configuration file in the Nagios server for it to enable monitoring. আচ্ছা, এখন আমরা Nagios এ দেখি তো। Nagios এ আমাদের হোস্টে আমাদের এখন একটা হোস্টই আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট, আমাদের সার্ভার মেশিন। আমাদের এখনো নতুন মেশিনটা আপ হয়নি। হ্যাঁ, সো edit configuration file in Nagios for it to enable monitoring. এখন আমরা Nagios সার্ভারে আমরা কিছু ম্যানিপুলেশন করব। সো ফার্স্ট এডিট দ্য Nagios কনফিগারেশন ফাইল। ওকে, সো এটার কথা মনে আছে আপনাদের যে কনফিগারেশন ফাইলের মধ্যে আমরা কিছু অবজেক্ট আমরা ডিফাইন করি, রাইট? সো এই অবজেক্টগুলো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আসে। সো ড্যাশবোর্ডে আমাদেরকে আমরা যে হোস্টটাকে ডিফাইন করছি সেটাকে ডিফাইন করার জন্য আমাদেরকে এই যে এই সার্ভার, হ্যাঁ, এই ডাইরেক্টরিটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এই ডাইরেক্টরির মধ্যে আমি আমার সার্ভারগুলোকে রাখতে পারবো। তারপরে একটা প্রিন্টারের জন্য একটা ডাইরেক্টরি আছে, সুইচের জন্য একটা ডাইরেক্টরি আছে, রাউটারের জন্য ডাইরেক্টরি আছে, তারপরে আরো অনেক অবজেক্টস এখানে আছে। হ্যাঁ, সো এখন আমরা এই অবজেক্টটা নিয়ে কাজ করব। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সার্ভার। ওকে, সো আমি এই যে এই কাজটা করলাম, এটাকে আনকমেন্টেড করলাম। আনকমেন্ট দ্য লাইন, এটা ক্রিয়েট এ নিউ ডাইরেক্টরি। এখন আমাদেরকে নতুন একটা ডাইরেক্টরি তৈরি করতে হবে। ওকে, সো আমি এটা যে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমার সবসময় খেয়াল রাখতে হবে যে আমি এটা সেভ করি। If I make any changes to the configuration file, I should save it. ওকে, এখন আমি একটা ডাইরেক্টরি তৈরি করব। হ্যাঁ, ইটিসির আন্ডারে। ওকে, ভেরি গুড, আমার ডাইরেক্টরিটা তৈরি হয়ে গেছে। সো আমি যদি ll ইটিসি করি, তাহলে এই যে সার্ভার একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে আমার, রাইট? এবং সেটাকে আমি অ্যাক্টিভেট করলাম কিভাবে? সেটাকে আমি অ্যাক্টিভেট করলাম এই Nagios কনফিগারেশনে গিয়ে আমি এটাকে আনকমেন্টেড করে, রাইট? আচ্ছা, সো এটাকে now it's time to configure the Nagios server to monitor the remote client machine, and you will need to create a command definition in Nagios object configuration file. So এখন আমাদের object configuration ফাইলে আমাদেরকে একটা কমান্ড, যে কনফিগারেশন ফাইলটা, এখানে আমাকে একটা নতুন কমান্ড
ই করতে হবে। সে কমান্ডটা হচ্ছে চেক আন্ডারস্কোর nrpe। হ্যাঁ, সো সে এই nrpe প্লাগইনটা দিয়ে সে এটাকে চেক করবে আমার nrpe সার্ভিসটা আপ কি ডাউন, রাইট? সো আমি এখন সার্ভারের মধ্যে I will go at the bottom of the আমার সব কমেন্টস গুলো আছে এখানে, রাইট? ওকে, এখানে আমি জাস্ট এটাকে কপি করব, এটাকে কপি করে, হ্যাঁ, সো এখানে সে কি করছে, এখানে সে এই ফোল্ডারের মধ্যে, হ্যাঁ, সে এই প্লাগইনটাকে ইনভোক করছে, ইনভোক করে সে একটা আর্গুমেন্ট পাস করবে এখানে। ওকে, সো আমি কমান্ড, নতুন একটা কমান্ড অ্যাড করলাম আমার কমান্ড কনফিগারেশন ফাইলে। এখন আমি এটাকে সেভ করব। ও সরি, এসকেপ, তারপরে WQ। ওকে, নেক্সট আমাকে কি করতে হবে? Now need to add the host server to the Nagios server. Create a client configuration file. এখন আমাকে মেইন যে কাজটা সেই কাজটা করতে হবে, to define the host and service definition in Linux host. সো আমি যে নতুন একটা হোস্ট তৈরি করছি, সে হোস্ট তৈরি করার জন্য আমাকে একটা নতুন কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, সো আমি সেই কনফিগারেশন ফাইলটাকে কপি করলাম, সরি, আমি কমেন্টটা দিলাম এডিটরে, ভিম এডিটরে আমি হোস্ট কনফিগ নামে একটা ফাইল তৈরি করব। সে হোস্ট কনফিগ ফাইলটা কোথায় থাকবে? আমার হোস্ট কনফিগ ফাইলটা সার্ভারের মধ্যে থাকবে। ওকে, এখন আমি এখানে কি ইনপুট করব? এখানে আমি আমি আমার যে সার্ভিস এবং হোস্ট এইগুলোর ডেফিনিশন আমি তৈরি করব। সো আমার স্ক্রিপ্ট অলরেডি তৈরি করা আছে, সো এই স্ক্রিপ্টটাকে আমি জাস্ট কপি করব, কপি করে আমি ওখানে পেস্ট করে দিব। Okay, so step 1, copy and paste the content inside the file. Copy from Google Docs. So আমি এই ডকটা আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ, আপনাদের ইসের জন্য। আচ্ছা, টাইপ হোস্ট নেম টু প্রিন্ট হোস্ট নেম ইন হোস্ট সার্ভার। এখন আমরা কি করছি? এই ফাইলটার মধ্যে আমরা হোস্ট সার্ভারের ইনফরমেশন দিচ্ছি। আমরা হোস্ট সার্ভারের মধ্যে নাগিওস সার্ভারের ইনফরমেশন দিয়েছিলাম, আইপি অ্যাড্রেস দিয়েছিলাম, মনে আছে? এখন আমরা হোস্ট সার্ভারের মধ্যে বা নাগিওস সার্ভারের মধ্যে আমরা হোস্টের আইপি অ্যাড্রেসটা দিব, রাইট? সো হোস্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে, সো কপি দ্য হোস্ট নেম অ্যান্ড রিপ্লেস ইন দ্য ফাইল ফর হোস্ট। আচ্ছা, হোস্ট গ্রুপ অ্যান্ড সার্ভিসেস। সো প্রথমে আমরা হোস্ট গ্রুপ অ্যান্ড সার্ভিসেস, এখানে আমাদের হোস্ট নেমটাকে আমরা চেঞ্জ করব। সো আমাদের হোস্ট নেম আমরা কিভাবে, হাউ আর উই গোইং টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য কমান্ড ফর দ্যাট? কমান্ড হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেম দিলে যে হোস্ট নেমটা আমরা চেঞ্জ করতে পারি, উই ক্যান চেঞ্জ ইট, বাট আমাদের যেহেতু এই হোস্ট নেমটা অলরেডি দেয়া আছে, আমরা জাস্ট এটাকেই কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। সরি, আইপি অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করছি, আমরা এখানে চেঞ্জ করে দিব। দিস ইজ দ্য হোস্ট নেম। আচ্ছা, এবং হোস্ট নেমটা আমার মেম্বার্স, আমার একটাই হোস্ট, সেহেতু মেম্বার আমার একটাই। আমার প্রত্যেকটা সার্ভিস ডেফিনেশনে, হ্যাঁ, আমার প্রত্যেকটা যে আমি সার্ভিস চেক করছি, যেমন সোয়াপ মেমোরি, হ্যাঁ, চেক এনআরপি, হ্যাঁ, সো এখানে আমাকে হোস্ট নেমগুলো চেঞ্জ করতে হবে। সো প্রত্যেকটা জায়গায় আমার হোস্ট নেম চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে আমার অবজেক্টটা আসবে না ড্যাশবোর্ডে।
আমাকে খুব কেয়ারফুলি সবগুলো সার্ভিস আমাকে এখানে হোস্ট নেম ডিফাইন করতে হবে। ওকে, সো আমার 1টা 2টা 3টা 4টা 5টা সার্ভিস। উপরে আইপিটা বোধহয় ঠিক করে দিতে হবে। হ্যাঁ, আইপিটা আমাদের চেঞ্জ করতে হবে। সো আইপিটা আমরা কোথায় পাবো? আইপিটা হচ্ছে আমাদের EC2 ইনস্ট্যান্সে গিয়ে আমরা হোস্টের আইপি, পাবলিক আইপি, এই যে এটাকে কপি করব, রাইট? কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। সো আমাদের জাস্ট এই ম্যানিপুলেশনটা করতে হবে। এখন এই ম্যানিপুলেশনটা আমরা ধরেন আমরা একটা টেক্সট এডিটর ইউজ করে সেখানে চেঞ্জটা করতে পারি, চেঞ্জ করে পেস্ট করে দিতে পারি। হ্যাঁ, এভাবে কষ্ট করে আপনার মানে ভিএম এডিটরে না করে। হ্যাঁ, সো ইটস আ লিটল টিডিয়াস। সো আমরা এই ফাইলের মাধ্যমে কি করলাম? এই ফাইলের মাধ্যমে আমরা হোস্টের সার্ভিসগুলোকে এবং হোস্টটাকে আমরা ডিফাইন করলাম। তো এই প্রত্যেকটা কার্লি ব্রেসের মধ্যে যে জিনিসগুলো আছে, রাইট, এই জিনিসগুলো এখন আমার একটা অবজেক্ট হিসাবে আমার ড্যাশবোর্ডে চলে আসবে। Make sure I save it, right? WQ. All right. So step 4 in host definition replace IP, we did that. After making changes, save and exit. We did that. এখন verify Nagios for any error. আমরা যে ওই এরর চেক করেছিলাম সার্ভারে, সরি হোস্টে, এখন আমরা Nagios ইসের ভিতরে, সার্ভারের ভিতরে আমরা এই সেম জিনিস চেক করব যে আমাদের কোনো এরর দিচ্ছে কিনা। সো আমাদের ওয়ার্নিংস 0, এরর 0, সো উই শুড বি গুড, রাইট? সো এখন সেটাকে অ্যাক্টিভেট করতে হলে আমাদেরকে কি করতে হবে? সিস্টেম সিটিএল Nagios রিস্টার্ট। রিস্টার্ট করার আগে আমরা দেখি যে এখানে আমাদের এখনো কোনো কিছু আসে নাই। হ্যাঁ, সো আমরা এখন systemctl restart Nagios. Bismillah. এই যে আমাদের নতুন হোস্ট চলে আসছে। এখন একটা পেন্ডিং স্ট্যাটাসে আছে, রাইট? পেন্ডিং স্ট্যাটাসে আছে। সো এখন এটা আমরা একটু ওয়েট করি এটা আপ হওয়া পর্যন্ত। এবং আমরা যদি সার্ভিসে যাই, এই যে দেখেন সার্ভিসও কিন্তু আমাদের এই যে 1টা 2টা 3টা 4টা 5টা সার্ভিস আমরা ওই ফাইলের মধ্যে ডিফাইন করলাম না, রাইট? সো এই সার্ভিসগুলো আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে। এই যে আমাদের হোস্ট কিন্তু আপ হয়ে গেছে। হ্যাঁ, হোস্ট ওয়াজ পেন্ডিং, সো পেন্ডিং স্ট্যাটাস থেকে হোস্ট এখন আপে চলে আসছে। আমরা একটা কানেকশন পাচ্ছি ডাইরেক্টলি, রাইট? সো হোস্ট, আচ্ছা, আর আমরা যদি এখানে অনেক কিছু আছে, আপনারা মানে সময় নিয়ে আপনারা এগুলাকে ম্যানিপুলেশন করে দেখতে পারেন। হ্যাঁ, সো আমরা যদি এখানে গ্রিড দেখি, তারপরে হোস্ট সামারি, নেটওয়ার্ক আউটেজ, সার্ভিসেস সামারি, আমরা যদি ম্যাপটা দেখি তাহলে এই যে ম্যাপে আমাদেরকে দেখাচ্ছে যে Nagios প্রসেস আমাদের লোকাল হোস্টে রান করছে, রাইট? ইট ইজ আপ। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের সার্ভারেও রান করছে। হ্যাঁ, সো আমরা লেট আস গো টু সার্ভিসেস। সার্ভিসেস এই যে দেখেন আপনার কারেন্ট লোড, কারেন্ট ইউজার্স। সো আপনারা ভিডিওটা দেখেছেন, প্রি রেকর্ডেড ভিডিওটা? আমি গতকালকে রাত্রে এটা মানে সেম জিনিস করেছিলাম। আই মেড আ মিস্টেক, আমি একটা ভুল করেছিলাম। সেই ভুলটার কারণে আমার এই প্রসেসগুলো কিন্তু আপ হয়নি। হ্যাঁ, তারপরে আমি সেটাকে ফিক্স করেছিলাম, যে আই ফিক্সড ইট। সো একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার কি করবে? একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার এই Nagios টুলটাকে সে কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য ইউজ করবে, রাইট? ইউজ করে সে আপনার কোনো হোস্ট ক্রিয়েশন, হ্যাঁ, বা কোনো রিসোর্স ক্রিয়েশন সে জাস্ট আমি যেভাবে দেখালাম আজকে এইভাবে সে তৈরি করবে। এবং আমি অ্যাপ্লিকেশনও এখানে আমি যদি HTTP একটা অ্যাপ্লিকেশন আমি রান করি, ধরেন ফর এক্সাম্পল আমি যদি আমার সার্ভারে, হ্যাঁ, একটা ডকার ইমেজ
আমি ইয়া করি, লঞ্চ করি, তাহলে সে ডকার ইমেজ, ইট শুড বি এবল টু রান দ্যাট ডকার ইমেজ। এবং আমি ডকার ইমেজটাকে আমরা একটা কন্টেনার লঞ্চ করব। কন্টেনারটা আমি তখন নাগিওজের মাধ্যমে আমি কন্টেনার কানেক্টিভিটি আছে কিনা, কন্টেনার আপ কিনা, এটা আমি নাগিওজের মধ্যে আমি চেক করে দেখতে পারি। হ্যাঁ, ওকে। সো এখানে আমার দুইটা জিনিস, আমার দিস ইজ ইউনো কি বলে আননোন একটা থাকবে, সেটা হচ্ছে আমার রুট পার্টিশন। হ্যাঁ, nrp is able to unread, so nrp এটা রিড করতে পারতেছে না, সো দিস ইজ নরমাল। হ্যাঁ, এবং ক্রিটিক্যাল হচ্ছে আমার সোয়াপ ইউসেজ। এই যে একই সেম জিনিস, আমার এখানে সোয়াপ ইউসেজ যেহেতু ডিফাইন করা নাই বা আমার সোয়াপ ইউসেজ ইজ নট দেয়ার, আমার এটা ক্রিটিক্যাল আসবে। সো আমরা জাস্ট এই আউটপুটটা যদি পাই, দ্যাট মিনস উই আর গুড। হ্যাঁ, যে আমার লোকাল হোস্ট আমার আপ হতে হবে, এবং আমার যে নতুন সার্ভারটা আমি ডিফাইন করলাম সেটা আপ হতে হবে, এবং আমার এই এলিমেন্টগুলো আপ হতে হবে, রাইট? সো আমি এই জিনিসগুলো করার জন্য এত কিছু করলাম, রাইট? আই হ্যাভ ডান সো মেনি থিংস। সো আমরা এখন একটু রিভিউ করি যে হোয়াট হ্যাভ উই ডান আমাদের ডেমনস্ট্রেশনে। আমরা তাহলে একটা এজেন্ট ইনস্টল করলাম সার্ভারে, এবং আমরা প্লাগইন এবং এজেন্ট এই দুইটাই আমরা ইনস্টল করলাম নাগিওস হোস্টের মধ্যে, রাইট? সো সেটাকে আমরা বলি nrpe। সো nrpe বা চেক আন্ডারস্কোর nrpe, এটা দিয়ে সে আমার অ্যাভেলেবিলিটিটাকে চেক করছে যে হোস্ট অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, সো আমি সেটাকে ইনশিওর করলাম। তারপরে আমি কি করলাম, আমি nrpe এখানে nrpe.config nrpe.cfg এই ফাইলটাতে আমি আমার কি কি সার্ভিস আমি চেক করব বা কি কি সার্ভিস আমি দেখব। যেমন আমার এখানে হচ্ছে লোড ইউসেজ, তারপরে রুট পার্টিশন, তারপরে সোয়াপ, তারপরে হচ্ছে টোটাল প্রসেস। সো এগুলা কি? এগুলো হচ্ছে আমার, দিস আর অল আমার সিস্টেম রিসোর্সেস, রাইট? সিস্টেম রিসোর্সেস। সো আমি সিস্টেম রিসোর্সগুলো আমি সবকিছু চেক করলাম। হ্যাঁ, সো এটার জন্য আমি nrp কনফিগারেশন ফাইলটাকে আমি চেঞ্জ করলাম। তারপর এখানে আমি কি করলাম, এখানে আমি আমার কমান্ডস .cfg তে আমি নতুন একটা কমান্ড অ্যাড করলাম, nrp add nrp কমান্ড। সো এই কমান্ডটা আমি command.cfg তে অ্যাড করলাম। তারপরে আমি কি করলাম, আমি আইপি অ্যাড্রেস, সার্ভারের যে আইপি অ্যাড্রেস, সার্ভার আইপি, সেটা আমি হোস্টকে চিনালাম। সো সার্ভার আইপিটা আমি কোথায় দিলাম, সার্ভার আইপিটা আমি এই nrp কনফিগ ফাইলের মধ্যে আমি দিলাম। সো এখানে আমার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি আমার সার্ভার আইপিটাকে আমি ডিফাইন করলাম, এবং আমার এখানে একটা হোস্ট আইপি আছে, রাইট? এই হোস্ট আইপিটা আমি সার্ভারকে দিলাম, এবং সেটা আমি কোথায় করলাম, আমি একটা ইটিসির মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটা হচ্ছে সার্ভার্স, এবং এই সার্ভার্সের মধ্যে আমি যে কোনো নাম দিতে পারি, abc.cfg, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সো আমি এটার মধ্যে আমি কি কি ডিফাইন করলাম, আমি হোস্ট আইপি, হ্যাঁ,
তো হোস্টের সেটিংসটা এবং আমার সার্ভিস, এই জিনিসগুলোকে আমি ডিফাইন করলাম। ডিফাইন করে হোয়াট আই ডিড, আমি সিস্টেম রিস্টার্ট করলাম, এখানে রিস্টার্ট করলাম, এই এজেন্টটাকে রিস্টার্ট করলাম, এই এজেন্টটাকে রিস্টার্ট করলাম। হ্যাঁ, সো রিস্টার্ট করার পরে আমার নাগিওস ড্যাশবোর্ডে আমার এই এলিমেন্টগুলো চলে আসলো। সো এটাই ছিল আজকে আমাদের ডেমো। আমরা আজকে আর কোনো কিছু করব না। সো আপনারা যেটা হোমওয়ার্কে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই সার্ভারটা তৈরি করবেন। ওকে, সার্ভারটা তৈরি করে এই পর্যন্ত কাজ করবেন। এই পর্যন্ত কাজ করে আপনারা নতুন একটা ডকার ইমেজ তৈরি করবেন। হ্যাঁ, সো ডকার ইমেজ, ওকে, সো লেট আস সি। আমি এখানে ইনস্টল না apt get install docker.io। ওকে, সো আমরা ডকার ইনস্টল করলাম। এখন আমাদের একটা ডকার কন্টেনার আমরা যদি পুল করতে চাই, ডকার কন্টেনার আমরা যদি তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা কোন কমান্ড ইউজ করব? কেউ বলতে পারবেন আমাকে? আপনারা কি ডকার ভুলে গেছেন? ডকার ইমেজ, ডকার হাব। আচ্ছা, এই যে ম্যাটিওর্স ওয়েব অ্যাপ, এই ডকার ইমেজটা আপনারা ইনস্টল করবেন। ওকে, এই ডকার ইমেজটা ইনস্টল করে তারপরে এই ডকার ইমেজটাকে আপনারা নাগিওসের মাধ্যমে আপনারা কি বলে, আপনারা আপনার ডিফাইন করবেন। হ্যাঁ, সো আপনাদের নাগিওস ড্যাশবোর্ডে যেটা হবে সেটা হচ্ছে যে, সো আমি আর ডকার ইমেজটা রান করলাম না, বিকজ দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, সো আপনারা ফিগার আউট করবেন যে কিভাবে একটা ডকার ইমেজ আমি আমার এই সার্ভারে আপ করে তারপরে আমি সেই ডকার ইমেজটাকে আমি কিভাবে আমি ম্যানিপুলেট করব। সো আমি যে সার্ভারের ভিতরে যে সার্ভার কনফিগ ডট সিএফজি হোস্ট কনফিগ ডট সিএফজি ফাইলটা তৈরি করেছি, ওই হোস্ট কনফিগ ডট সিএফজিতে, তার মানে আমার সিডি ইউজার লোকাল নাগিওস এল সিডি ইটিসি, হ্যাঁ, আপনারা সার্ভারের ভিতরে সার্ভার্স রাইট, আপনারা হোস্ট কনফিগ যে ফাইলটা, এটার মধ্যে নতুন একটা সার্ভিস ডিফাইন করবেন। সেই সার্ভিসটা হচ্ছে আমার ডকার ইমেজকে সে পিং করবে। হ্যাঁ, আমি পিং কি বলে প্লাগইনটাকে ইউজ করব। পিং প্লাগইনটাকে ইউজ করে আমাকে পিং করতে হবে। সো এই পুরো প্রসেসটা আপনারা একটা ডকার ইমেজ লঞ্চ করে আপনারা ওই অ্যাপ্লিকেশনটাকে আপনারা মনিটর করবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, সো এটা আপনারা ফিগার আউট করবেন যে হাউ টু ডু দ্যাট। আপনারা গুগল করে বা যেভাবেই হোক
আপনারা এভাবে রিসার্চ করে যদি জিনিসটাকে আপনারা শিখেন, তাহলে এই পর্যন্ত করলে তো ব্যাস ঠিক আছে, এটা আমি ডেমো দেখালাম আজকে ক্লাসের জন্য। বাট আপনারা অ্যাকচুয়ালি নাগিওসকে কিভাবে ইউটিলাইজ করতে পারেন, এটা আপনারা আরেকটু রিসার্চ করে দেখবেন। হ্যাঁ, যে আমি একটা নতুন অ্যাপ্লিকেশন যদি আপনাদেরকে বলে, হ্যাঁ, করতে, সো দেন আপনারা সেটাকে কিভাবে করবেন। হ্যাঁ, সো এই প্র্যাকটিসটা করবেন। এই প্র্যাকটিসটা করলে তাহলে আপনাদের নাগিওস কন্টিনিউয়াস মনিটরিংটা কিভাবে স্ক্রিপ্টিং করতে হয়, এটা তাহলে আপনাদের শেখা হয়ে গেল। ওকে, সো অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার আমার অ্যাকচুয়ালি একটা সার্ভিস আমি কিভাবে অ্যাড করব আমার ড্যাশবোর্ডে, বা একটা সার্ভিস আমি কিভাবে ডিলিট করব, হ্যাঁ, একটা সার্ভিসকে কিভাবে ম্যানিপুলেট করব, এই জিনিসগুলো আমাকে জাস্ট জানতে হবে। আমাকে ইন ডিটেল নাগিওস সম্বন্ধে অত কিছু জানার দরকার নাই অ্যাজ আ ডেভঅপস ইঞ্জিনিয়ার, বিকজ নাগিওস মানে মনিটরিং এর জন্য আলাদা টিম থাকে, অপারেশনস টিম থাকে, তারা নাগিওস এক্সপার্টস, হ্যাঁ, বা এই টুলস গুলো নিয়ে তারা কাজ করে। সো একটা টিম থাকে, তারা হচ্ছে নাগিওসটাকে আরো কাস্টমাইজ করে, হ্যাঁ, আরো এটাকে ইয়া করে। সো আমি এখন এখানে আই ক্যান বেসিক্যালি হ্যাভ মাল্টিপল হোস্টস, আমার অনেকগুলো হোস্ট থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এবং আমার এন নাম্বার অফ হোস্ট থাকতে পারে, এন নাম্বার অফ হোস্ট আমার থাকতে পারে। সো আমি যদি একটা নতুন হোস্ট আবার অ্যাড করতে যাই, তখন আমাকে কি করতে হবে? আমাকে কেউ বলতে সিমিলার পারে? হলে আমি ওই যে টেমপ্লেট ইউজ করতে পারবো, যদি সিমিলার হোস্ট হয়, সার্ভিসগুলো যদি একই ধরনের হয়, হ্যাঁ, তাহলে ইজিলি টেমপ্লেট, আমি টেমপ্লেট থেকে করতে পারবো। হ্যাঁ, টেমপ্লেটটা তো আমি ইউজ করছি কিসের জন্য? টেমপ্লেটটা ইউজ করছি আমি সার্ভিসটা ক্রিয়েট করার জন্য। বাট আমাকে কি করতে হবে? আমাকে আমার এই ওখানে এজেন্টটা ইনস্টল করতে হবে, জি। এজেন্ট ইনস্টল করতে হবে, রাইট? আমাকে নতুন একটা এজেন্ট এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করে আমাকে এনআরপি কনফিগারেশন ফাইলে আমাকে এই সেম জিনিস, এই রিসোর্স গুলো আমি আর ওই সার্ভারে কি কি করব, এই সার্ভারটা আমার হয়তো একটু অন্যরকম সার্ভার, এটা হয়তো আমার ওয়েব সার্ভার, হ্যাঁ, দিস ইজ আ ওয়েব সার্ভার হতে পারে, এটা হয়তো ডিবি সার্ভার হতে পারে। হ্যাঁ, সো সেটার জন্য আমার সেটিংস চেঞ্জ হতে পারে, সেটার জন্য আমার এনআরপি কনফিগারেশন কুড বি ডিফারেন্ট, আমি ডিফারেন্ট রিসোর্সেস আমি সেখানে ম্যানিপুলেট করতে পারি। সো আমাকে এনআরপি ফাইলটা আমাকে কনফিগারেশন করতে হবে, কনফিগারেশন করে তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্ভারে আমাকে নতুন আরেকটা ফাইল অ্যাড করতে হবে। সো আমি সার্ভার 1.cfg, এটা হচ্ছে এই সার্ভারের জন্য, রাইট? সার্ভার 1, তারপরে সার্ভার 2.cfg, হ্যাঁ, তারপর সার্ভার 3.cfg, সার্ভার 4.cfg। সো আমি প্রত্যেকটা সার্ভারের জন্য আমার একটা কনফিগারেশন ফাইল আমাকে বা অবজেক্ট ফাইল আমাকে ডিফাইন করতে হবে, রাইট? এবং আমার নাগিওস .cfg যে মেইন ফাইলটা, এই ফাইলের ভিতরে আমাকে আইপি অ্যাড্রেস অ্যাড করতে হবে। হ্যাঁ, আমাকে আইপি অ্যাড্রেস অ্যাড করতে হবে প্রত্যেকটা সার্ভারের, নাহলে সে সার্ভারকে চিনবে না। হ্যাঁ, এবং আমার এনআরপি যে ইয়াটা কমান্ডটা সে হচ্ছে সেটা ইউজ করবে, রাইট? এবং সেটা ইউজ করে আমি 2টা সার্ভার অ্যাড করতে পারি, এখানে 3টা সার্ভার অ্যাড করতে পারি, 4টা সার্ভার অ্যাড করতে পারি। হ্যাঁ, সো আপনারা আরেকটা সার্ভার অ্যাড করে দেখতে পারেন ফর ইউর হোমওয়ার্ক। হ্যাঁ, যে হোমওয়ার্ক হচ্ছে add a new server and launch docker image, docker container in both activate service http
for both containers. সো আপনাদের যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে নতুন একটা সার্ভার অ্যাড হবে, রাইট? এবং আপনারা সার্ভারের সেখানে আইপি, এই আইপির বদলে আপনারা সার্ভারের একটা নাম দিবেন, রাইট? অ্যান্ড দেন আপনারা সেই সার্ভারের আন্ডারে এই সার্ভিসগুলোকে আপ করবেন, তার সাথে একটা ডকার আপনার সার্ভিস বা ডকার কন্টেনারকে আপনারা মনিটর করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সো আমরা নাগিওস বুঝতে পারলাম, বোঝা গেছে নাগিওস? জি ইনশাআল্লাহ। ওকে, তো তাহলে আমাদের লেকচার এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু ডেভঅপস করব। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ডেভঅপস অন ক্লাউড। আমরা এডব্লিউএস নিয়ে কাজ করব। এডব্লিউএস এ আমরা কিভাবে ডেভঅপস করতে পারি সেটার একটা ডেমনস্ট্রেশন আমরা করব। হ্যাঁ, যে আমরা পুরো সিআই/সিডি সাইকেল কিভাবে আমরা ডেভঅপস এ আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি। হ্যাঁ, সরি, আমরা এটা ক্লাউডে বা এডব্লিউএস এ কিভাবে আমরা সেটাকে ইন্টিগ্রেট করতে পারি, সেটা আমাদের নেক্সট ক্লাস। এবং নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের আজকে কি বার? আজকে হলো বুধবার, রাইট? সো আপনাদেরকে একটু সময় দিচ্ছি, থার্সডে, ফ্রাইডে, 2টা দিন সময় দিচ্ছি। আমরা মোস্ট প্রবাবলি স্যাটারডে অথবা সানডেতে আমরা ওই ক্লাসটা করব। তাহলে আমাদের উইক 5 ইজ ফিনিশড। হ্যাঁ, সো আমাদের সিডি পার্টটা ইজ কমপ্লিট। সো আমাদের সিডি পার্টটা কমপ্লিট হয়ে গেলে, তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে আমাদের ওয়েডনেসডে 14th। সো আমাদের স্যাটারডে 17 তারিখে মোস্ট প্রবাবলি আমরা মানে আমি স্যাটারডের মধ্যে যদি কমপ্লিট করতে পারি, হ্যাঁ, আপনাদের স্লাইডগুলা, বিকজ আমার অনেক কাজ। হ্যাঁ, স্লাইড তৈরি করতে হবে আমাকে, স্লাইড তৈরি করে তারপরে আমাকে লেসন প্ল্যানটা তৈরি করতে হবে, লেসন প্ল্যানটা তৈরি করে তারপরে আপনাদেরকে রেকর্ডেড ভিডিওটা পাঠাতে হবে। সো এই কাজগুলো যদি আমি কমপ্লিট করতে পারি স্যাটারডের মধ্যে, দেন স্যাটারডেতে আমি ক্লাস নিব। আর যদি না করতে পারি তাহলে সানডেতে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা স্যার ওই যে আমাদের মেইল করে দিবেন স্যার, কোনটা ডেটটা, মানে কখন ক্লাস নেবেন বা কবে? আপনারা জাস্ট আজকে যারা যারা এখানে জয়েন করেছেন, আজকে 23 জন আছেন। আপনাদের আজকে 23 জন কেন? আরো তো আমি ইমেল পাঠিয়েছি। ওয়্যার ইজ এভরিবডি এলস? স্যার কয়েকজন অসুস্থ স্যার, তারা আসতে পারবে না, এই গ্রুপে জানিয়েছে স্যার। আর কয়েকজনের কোনো খবর পাচ্ছি না স্যার। আর সবাই লাপাত্তা? কয়েকজন অ্যাবসেন্ট মনে হচ্ছে, দুইজন তো অসুস্থ, একজন কোভিড আর একজন এমনি, আর তিনজন না চারজন আর কি বলেছে। ওনার একজনের ফাদার অসুস্থ আর তিনজন হচ্ছে নিজেই অসুস্থ স্যার। আচ্ছা, ঠিক আছে। তারা কি বলে, মানে যেটা করতে পারে সেটা হচ্ছে যে তারা ভিডিওটা দেখে, হ্যাঁ, রাইট। ওকে, তাহলে আমাদের রেকর্ডিং আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সো